ঘরময় পায়চারি করছে হুমায়রা, চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। কৃষাণের ললাটে জলপট্টি দেওয়া, একটু পরপরই তাপমাত্রার প্রভাবে তা শুকিয়ে যাচ্ছে, আর সেটাকে পুনরায় সিক্ত করে কপালে দেওয়ার কাজে অব্যাহত রয়েছে সে। কিন্তু এতে করে কোনো রূপ ফল পাওয়া যাচ্ছে না। জ্বর কমার কোনো নাম নেই, উল্টো ক্রমান্বয়ে বেড়েই চলছে। এখন ঔষধ না খাইয়ে উপায় নেই, তবে ঔষধ সেবনের আগে কিছু তো খাওয়াতে হবে মানুষটাকে। কিন্তু এই লোক তো ঘরের খাবার মুখেই নেয় না। এখন কি করবে মেয়েটা? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে রান্নাঘরের দিকে এগোলো। ভাত নামক খাবারটা একেবারে চোখের বিষ কৃষাণের। এই খাবারটাকে সহ্যই করতে পারে না সে। তাই একটা নুডলস হাতে স্যুপ বানানোর সিদ্ধান্ত নিল। সবাই তখন যার যার রুমে ব্যস্ত। হুমায়রা নিজের মতো স্যুপ বানিয়ে রুমে ফিরে এলো। শুনছেন? কৃষাণের শিয়রে বসে মৃদুস্বরে ডাকলো হুমায়রা। কোনো সাড়া পাওয়া গেল না ওপাশ থেকে। ফের শোনা গেল একই সুর। শুনছেন? কষ্ট করে একটু কিছু খেয়ে ওষুধটা নিন, ইনশাল্লাহ জ্বর ছেড়ে দিবে। কথা বলতে ইচ্ছে করছে না কৃষাণের। একে তো শরীরের অবস্থা বেগতিক, আবার হুমায়রা ডাকাডাকিতে মেজাজ খারাপ হলো। বিরক্তি নিয়ে উত্তর করলো, তুই যাবি এখান থেকে? আরেকবার ডাকবি তো মেরে তন্দুরি বানিয়ে দিবেন, জানি আমি। আগে সুস্থ হন, তাহলে সহজে মারতে পারবেন। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে থামিয়ে মাঝপথে বলে উঠল হুমায়রা। বিরক্তির মাত্রা 100 ছাড়িয়ে গেল ছেলেটার। তবে শরীরের দুর্বলতার কারণে শান্ত রইল, নয়তো এতক্ষণে ঘা লাগিয়ে দিত নিশ্চিত। সে তুলনামূলক শান্ত, অথচ কঠোর স্বরে বলল, ভালো লাগছে না হুমায়রা, যা এখান থেকে। মানুষটার শান্ত কণ্ঠের ভিতরটা হু হু করে উঠল মেয়েটার। এমন শান্ত স্বর আগে কখনো শোনেনি। নিশ্চয়ই বেশি খারাপ লাগছে। সে অত্যধিক মোলায়েম কণ্ঠে অনুনয় করল, দয়া করে একটু কিছু খেয়ে ওষুধটা নিন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, আপনাকে উঠতে হবে না, শুধু খাটের সাথে হেলান দিয়ে একটু বসুন, আমি খাইয়ে দিচ্ছি। নড়চড় দেখা গেল না কঠোর মানবের। কাঁথার নিচ থেকে প্রশ্ন ছুড়ল, কি এনেছিস? স্যুপ। যদিও খাবারটা তেমন একটা পছন্দ হলো না কৃষাণের, তবুও কাঁথার নিচ থেকে দুর্বল শরীরটা টেনে নিয়ে ঠেকালো খাটের সাথে। আপাতত ওষুধ নেওয়া আবশ্যক। বরাবরের মতো না খেয়ে ওষুধ সেবন করার নিয়ত ছিল তার। তবে এই মেয়ের প্যান প্যান থেকে বাঁচতে খাবার খেতে হচ্ছে। অসুস্থতার সুযোগে একটু বেশি বার বেড়েছে মেয়েটা। সুস্থ হওয়ার পর মজা বোঝাবে এটাকে। মুখের সামনে চামচ বাড়িয়ে রেখেছে হুমায়রা, অথচ সামনের ব্যক্তি সেসবে খেয়াল নেই। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হুমায়রাকে পরখ করছে। সেই দৃষ্টির আড়ালে থাকা গভীর পরিকল্পনাগুলো বুঝতে সক্ষম হলো না সরল রমণী। সে স্বামীর জ্বরাক্রান্ত মুখের দিকে তাকিয়ে খাবার নিতে ইশারা করলো। সম্বিত ফিরল কৃষাণের। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো মুহূর্তেই। পরপরই কোনরূপ বাধা ছাড়া খাবার মুখে পুরে নিল। 5 কি 6 চামচ খেয়েই আর খাবে না বলে জানিয়ে দিল। হুমায়রার খুব করে বলতে ইচ্ছে হলো পুরোটা খেয়ে শেষ করুন, তবে সাহসে কুলালো না। এইটুকু যে খেয়েছে এটাই অনেক। অতঃপর কৃষাণের দিক পানি আর ওষুধ এগিয়ে দিল। ঔষধ সেবন করে আবারও শুয়ে পড়ল সে। আদেশের স্বরে বলল, কেউ যেন না জানে জ্বরের কথা। আচ্ছা। এবেলা একটু নিশ্চিন্ত হলো মেয়েটা। এর মাঝেই মসজিদে এশার নামাজের আহ্বান দেওয়া হলো। সুপের বাটিটা নিয়ে রান্নাঘরে রেখে দিল হুমায়রা। তারপর চলে গেল নামাজ আদায় করতে। চুলার সামনে দাঁড়িয়ে রাতের খাবার গরম করছে হুমায়রা। টেবিলে বসে খাবারের অপেক্ষা করছে বাড়ির কর্তারা। এখনো গরম হয়নি? জি আম্মু, হয়ে গেছে প্রায়। ইয়াসমিন বেগম পাশে এসে একটু পরখ করলেন। পরপর যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। 3 রকমের খাবার গরম করে যেই না গ্যাস বন্ধ করতে নিবে হুমায়রা, তখনই খাবার টেবিল থেকে ভেসে আসলো ইয়াসমিন বেগমের স্বর, আম্মু, একটু কষ্ট করে একটা ডিম ভাজি করে দাও তো, তোমার আব্বুর জন্য। এখনই দিচ্ছি আম্মু, বলে পেঁয়াজ মরিচ কুচি করে ডিম ভাজার কাজ শুরু করলো। এর মাঝে আবারও রান্নাঘরে এলেন ইয়াসমিন বেগম। ততক্ষণে ভাজা প্রায় হয়ে গেছে। কাজ হতে ভদ্রমহিলা ডিম নিয়ে চলে গেলেন টেবিলে। সেই ফাঁকে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিল হুমায়রা। অতঃপর পুরুষদের খাবার শেষ হতেই টেবিলে বসে পড়ল মহিলাগণ। ডাকা হলো হুমায়রাকে। শাশুড়িদের খাবার এগিয়ে দিয়ে নিজেও খেতে বসলো। খাওয়া শেষে এঁটো থালা বাসনগুলো ধুতে লেগে পড়ল। এখন এইগুলো তার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। সংসার জীবনে এসব সাধারণ ব্যাপার। তবে আজকে শরীরটা দুর্বল লাগছে মেয়েটার। কাজ যেন এগুচ্ছেই না। 2 দিন রাতে ঠিকমতো ঘুম না হওয়া থেকেই মূলত এই দুর্বলতার সৃষ্টি।
কাজের মধ্যেই ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো ইকরা। বলল, আমি সাহায্য করি? না, লাগবে না, পারবো আমি, মুচকি হেসে উত্তর করলো হুমায়রা। তবে তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে কাজে হাত লাগিয়ে দিল সামনের রমণী। বললাম তো আমি পারবো, তুই হাত লাগালি কেন? তুই তো সবকিছুই পারিস। এখন যদি পুরো ঘরে থালা বাসন এনেও তোকে দেওয়া হয়, তাও একই শব্দ বের হবে তোর মুখ থেকে। তুই পারলেই হবে? আমাকেও তো শিখতে হবে। ভাবি হিসেবে ননদকে কাজ শেখানো তোর দায়িত্ব। হাসলো হুমায়রা, বলার মতো কিছু খুঁজে পেল না। শুধু কিছু পল তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। ঘরের মালিকের উপস্থিতিতে যেই ঘরটা সবসময় নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকতো, আজ তা একেবারে উজ্জ্বল হয়ে আছে। সময়ের সাথে সাথে পাল্লা ধরে কৃষাণের জ্বর শুধু বেড়েই যাচ্ছে। শরীরের উত্তাপে উত্তপ্ত হয়ে যাচ্ছে পুরো বিছানা। অথচ ভিতরে ভিতরে শীতে কাঁপছে শরীর। নামাজ ও খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে একেবারে রুমে এলো হুমায়রা। প্রতিদিন এ সময় দুই বান্ধবী মিলে একটু আড্ডা দিত, তারপর ঘুমাতে আসতো। আজকেও ইকরা বলেছিল, তবে রাজি হয়নি সে। নিজের শরীর খারাপের বাহানা দিয়ে কোনো মতে রুমে চলে এসেছে। মনটা বড্ড ছটফট করছিল। কাজের মধ্যে বারবার স্বামীর অসুস্থতার কথা মাথায় এসেছে। ধীর পায়ে মানুষটার নিকট এগিয়ে গেল। তাপমাত্রা চেক করতে কপালে হাত ঠেকাতে আটকে উঠল মেয়েটা। জ্বরের মাত্রা একটুও কমেনি। কপালে থাকা জলপট্টিটা একেবারে শুকিয়ে গেছে। সাথে সাথে ওয়াশরুম থেকে মগ ভরে পানি নিয়ে এলো। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জলপট্টিটা ভিজিয়ে কপালে দিয়ে দিল। তারপর শিয়রে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুমন্ত পুরুষটিকে। দুপুরে ধূসর রঙা শার্টটা এখনো গায়ে জড়ানো। শার্টের সবগুলো বোতাম খোলা হওয়ায় ভিতরে টি শার্ট দেখা যাচ্ছে। সেখানে ঝলঝল করছে একটা রূপোর লম্বা চেন। তার মাঝখানে লাগানো একটা রড লকেট। একই রকমের সিলভার ব্রেসলেট স্থান পেয়েছে হাতেও। পুরোটাই বখাটে সাজসজ্জায় ভরপুর, অথচ চেহারাটা একদম নিষ্পাপ। শ্যামলা গড়নের আকর্ষণীয় চেহারা, ঘন মোটা ভ্রুযুগলের নিচে একজোড়া তীক্ষ্ণ চোখ। অপরিপাটি চুলগুলো কপাল ছাড়িয়ে ভ্রুতে এসে পড়েছে। তার গভীরভাবে পর্যবেক্ষণের মধ্যেই পুনরায় শুকিয়ে উঠল মাথার জলপট্টি। পরপর সেটা আবারও ভিজিয়ে দিল মেয়েটা। একবার, দুবার, তিনবার এভাবে জলপট্টি দিতে দিতে মধ্যরাত ঘনিয়ে আসতে লাগলো। অথচ জ্বর কমলো না মানুষটার। চোখ বারংবার ঘুমের রাজ্যে তলিয়ে যেতে চাইছে, কিন্তু স্বামীর চিন্তায় চোখের পলক অবধি পড়তে দিল না রমণী। অতঃপর নিজের শরীরের সকল দুর্বলতা ভুলে আবারও কাটিয়ে দিল আরেকটি নির্ঘুম রাত। রাতে তৃতীয় প্রহর। সকলে তখন গভীর ঘুমে মত্ত। ঘণ্টাখানেক বাদেই ফজরের আজান পড়বে ধরণীতে। ঝিঝি পোকাদের ডাকও তখন কানে আসছে না। তারাও বোধহয় তখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। একেবারে নির্জীব, নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ। সহসা শরীরের সকল শীতলতা কেটে গিয়ে ঘামতে শুরু করলো কৃষাণ। ভিজতে লাগলো গায়ে থাকা শার্ট। অসহ্য গরমে ঘুম হালকা হয়ে এলো ছেলেটার। অমনি নাকের ভেতর প্রবেশ করলো নারী সুলভ একটা পবিত্র সুঘ্রাণ। সেই ঘ্রাণের উৎস অনুসরণ করে অজান্তেই পাশ ফিরে শুলো সে। তখনই খুব কাছ থেকে শোনা গেল কারো ভারী নিঃশ্বাসের শব্দ। মুখের উপর কারো তপ্ত নিঃশ্বাস উপলব্ধি হতেই পুরোপুরি ঘুম ছুটে গেল তার। তড়াক করে চোখ মেলে তাকালো। সাথে সাথে থমকে গেল মস্তিষ্ক। থমকালো ছেলেটার পুরো সত্তা। চোখের সামনে তার বালিশের কোণা আবিষ্কার করলো এক ঘুমন্ত পরীকে। গাঢ় সবুজ হিজাবের মধ্যে স্থান পাওয়া মায়াবী মুখখানা দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো হুর, যার চেহারা থেকে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ছে স্নিগ্ধতা। এই প্রথম এতটা কাছ থেকে হুমায়রাকে দেখছে কৃষাণ। কেন যেন ব্যাপারটাতে মোটেও রাগ হলো না তার, বরং কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। কোনো মেয়ের চেহারায় বুঝি এতটা মায়া হয়? সৃষ্টিকর্তা কি পুরো জগতের সকল মায়া এই মেয়ের চেহারায় ঢেলে দিল? নাকি আমি আজকাল বেশি ভাবছি এই মেয়েকে নিয়ে? ভাবনার মাঝেই সে লক্ষ্য করলো মেয়েটা এক হাতে পানের মগ ধরে রেখেছে। ভ্রু কুঁচকে গেল তার। কাঁথাটা গা থেকে সরিয়ে উঠে বসলো। তৎক্ষণাৎ কিছু একটা কোলের উপর পড়ল। তাকাতেই দেখতে পেল আধ ভেজা জলপট্টি। মস্তিষ্ক সজাগ হলো। বুঝতে পারলো পুরো ঘটনা। এই মেয়ে কি সারা রাত জেগে আমার মাথায় জলপট্টি দিয়েছিল? কিন্তু কেন? এত কিছুর পরও কি করে এসব করে কেউ? যত চাইছে মেয়েটাকে নিয়ে ভাববে না, ততই মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে ভাবা নির্দেশনা পাঠিয়ে দিচ্ছে এই মেয়ে। এ কেমন যেন আজব টাইপের মেয়ে। আবারও তাকালো সামনে থাকা নারীটির পানে। দেখলো মনোযোগ দিয়ে ঠিক
কতক্ষণ তার অপলক দৃষ্টি আটকে রইল জানা নেই। এক পর্যায়ে হুমায়রার হাত থেকে মগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। ঘামে চুপচুপে হয়ে আছে শরীর, তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিল। ফোনের বাজখাই শব্দে ঘুম ছুটে গেল কৃষাণের। সবটুকু বিরক্তি হাতের মধ্যে ঢেলে দিয়ে খপ করে ধরল মোবাইলটা। স্ক্রিনে জ্বলজ্বল করছে রবির নাম্বার। বিরক্তি সংযত করে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো 3টি সম্মিলিত স্বর। কিরে, আলালের ঘরের কুলাঙ্গা দুলাল, কাল থেকে এতগুলো কল দিলাম, কোন গর্তে ঢুইকা ছিলি তুই? সকাল সকাল মুখ খারাপ করবি, সামনে পাইলে তোদের ডিগবাজি খাওয়ামো দেখিস। দমে গেল ওপাশের ব্যক্তিরা। বলল, ভার্সিটি আসবি কখন? আসছি। ফোন কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেল কৃষাণ। হাত মুখ ধুয়ে এসে ভার্সিটির জন্য রেডি হতে শুরু করলো। এখন শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে, সুতরাং ঘরে বসে বোরিং সময় কাটানোর প্রয়োজন নেই। তার তৈরি হওয়ার মাঝে নিঃশব্দে রুমে প্রবেশ করলো হুমায়রা। তখন কৃষাণের শাওয়ার নেওয়ার মধ্যেই আজান পড়ে যাওয়ায় ঘুম থেকে উঠে রুম ছেড়ে বেরিয়ে পড়েছিল সে। এর মাঝে একবার এসে ঘুমন্ত স্বামীর জ্বর চেক করে গিয়েছিল। তাপমাত্রা স্বাভাবিক থাকায় এরপর আর আশা হয়নি। নিজেকে পরিপাটি করে মিররের সামনে থেকে সরে আসলো কৃষাণ। পিছন ঘুরে হুমায়রাকে সঙের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি চাই? ওষুধটা খেয়ে যেতেন, নয়তো আবার জ্বর আসতে পারে। পিছন থেকে হাতগুলো এনে খাবারের বাটিটা সামনে ধরে বলল হুমায়রা। চোখ মুখ একেবারে স্বাভাবিক, ভয়ের লেশটুকু নেই তার মুখে। ব্যাপারটা বোধহয় সহ্য হলো না সামনের ব্যক্তির। সে শার্টের হাতা গুটাতে গুটাতে দাঁত খিচে বলতে নিল, খুব বার বেড়েছিস তুই না? তবে তো এবার তোকে। কথা সম্পূর্ণ হওয়ার আগে একটা আস্ত স্যান্ডউইচ তার মুখে পুরে দিল হুমায়রা। জবান থেমে গেল ছেলেটার। আপনি আমাকে মারুন, কাটুন, যাই করুন, এটা খেয়ে ওষুধ খেয়ে যান, নয়তো পুনরায় জ্বর ফিরে আসার সম্ভাবনা আছে। চোখ মুখ খিচিয়ে রেগে গড়গড় করে বলে উঠল হুমায়রা। চেহারার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট। এই বুঝি এক ঘা লাগিয়ে দিবে মানুষটা, অথচ তেমন কিছুই হলো না। সহসা হাতে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে তরাক চোখ মেলে সামনে তাকালো সে। দেখলো তার বাড়িয়ে রাখা হাতটা ধরে খাবার চিবুচ্ছে কৃষাণ। বিস্ময়াভিভূত হকচকানো দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটা। চোখ বড় বড় করে বারংবার পল্লব ঝাপটে বুঝতে চাইল ঘটনা সত্য কিনা। না, ঘটনা পুরো সত্য। সামনে থাকা স্বামী নামক ব্যক্তিটা আসলে তার হাত থেকে খাবার খাচ্ছে। তাহলে কি এবার সত্যি দুঃখের দিন ঘুচতে চলেছে হুমায়রার? হুমায়রার এমন হতবিহ্বল বদন দেখে বাঁকা হাসল কৃষাণ। ভদ্র ছেলের মতো পুরোটা স্যান্ডউইচ খেয়ে শেষ করলো। শেষ কামড়টা দেওয়ার সময় মেয়েটা নরম আঙুলে নিজের শক্ত দাঁত বসিয়ে দিল, সমস্ত রাগ বুঝিয়ে দিল এক কামড়ে। ঘটনার আকস্মিকতায় বাটিটা হাত থেকে পড়ে গেল হুমায়রার। মেয়েটা আন্দাজও করতে পারেনি এমন কিছু হতে যাচ্ছে। ব্যথায় দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। চোখ জোড়া ভিজে উঠল জলে, লালিত হয়ে উঠল পুরো মুখশ্রী। তবুও শব্দ বের করলো না মুখ দিয়ে। ভেজা পাপড়ি যুগলের উপর দৃষ্টি পড়তেই থেমে গেল কৃষাণ। দন্ত পাটির নিচে চেপে ধরা আঙুল ছেড়ে দিল অমনি। হুমায়রার হাত থেকে ওষুধটা নিয়ে যেতে যেতে শাসনের স্বরে বলল, বলেছিলাম আমার থেকে 3 মাইল দূরে থাকবি, কথা কানে যায় না? নেক্সট টাইম কথার অবাধ্য হলে আঙুলটা আর আস্ত রাখবো না। প্যারা যত সব। শেষ কথাটা রুম থেকে বেরিয়ে বলল। অত সব কানে পৌঁছালো না হুমায়রার। গাল বেয়ে পড়তে যাওয়া অশ্রুকণাগুলো তড়িঘড়ি করে মুছে নিল সে। পরপর ফ্লোর থেকে বাটিটা নিয়ে স্বাভাবিকভাবে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। কিরে, কালকে কোথায় ছিলি তুই? ভার্সিটির ভিতরে ঢুকতে না ঢুকতে প্রশ্ন ছুড়ল রবি। উত্তরে হাতে থাকা সিগারেটে টান মেরে কৃষাণ বলল, জ্বরের সাথে কুস্তি খেলতে গেছিলাম। তা খেলা তো মনে হয় ভালোই জমেছে, নয়তো এক রাতে চাঙ্গা হয়ে ফিরে আসলি যে। জ্বরের সাথে তেমন একটা জমছিল না, তাই তোর সাথে কন্টিনিউ করবো বলে ফিরে আসলাম। মুখটা চুপসে গেল রবির। এর সাথে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। তবুও একই ভুল বারবার করে সে। তাদের কথার মাঝেই সাইফুল ফিসফিস করে বলল, এই মামা, ওইদিকে তাকা, দেখ প্রেম ভালোবাসার ঘন্টি বাজতেছে। তার কথায় কৃষাণ ভ্রু কুঁচকে জানতে চাইল, কোথায়? আরে ওই যে চিপায় দেখ। আঙুল অনুসরণ করে সকলে এক জায়গায় দৃষ্টি নিক্ষেপ করলো। দেখলো প্রাপ্তবয়স্ক দুটো ছেলে মেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে প্রেমে মজেছে। দুটোই জুনিয়র। চল মামা, কাজে লেগে পড়ি। অভির কথায় কৃষাণ ঘাসের ওপর আরাম করে বসে বলল, তোরা যা,
ঘাটতেরামি করলে আমায় ডাকিস। সাথে সাথেই তিন বন্ধু উঠে হাঁটা দিল। ছেলে মেয়েগুলোর কাছে গিয়ে বলল, হে জুনিয়রগণ, কিয়া বাত হে, কি হচ্ছে এখানে? পিছন থেকে সিনিয়রদের কণ্ঠ শুনে ঘাবড়ে গেল ছেলে মেয়েগুলো। মেয়েটা হাতে থাকা গোলাপটা লুকিয়ে ফেলল। ছেলেটা মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এখানে? হো, একটু ভার্সিটির পরিবেশ চেক করতে আসলাম আর কি। ও আচ্ছা, তা কবে থেকে চলছে এসব? কিসের কথা বলছেন ভাইয়া? নাটক বন্ধ করো জুনিয়র। এখন বলো, গণধোলাই খাওয়ার ব্যবস্থা করব নাকি কাজের কথা আসবো? এসব কি বলছেন ভাইয়া? যা শুনছো তাই বলছি। বেশি কথা বাড়ালে অপশন ছাড়াই মারা খাবা। আচ্ছা এসব বাদ দিন, কাজের কথাটা বলুন। ছেলেটাকে কথা বলার সুযোগ না দিয়ে মেয়েটা বলে উঠল। এতে হাসলো তিন বন্ধু। বলল, গুড গার্ল। কাজের কথা হলো, গণধোলায় না খেতে চাইলে 5,000 টাকা বের করো। এগুলো কি বলছেন ভাই? এই জুনিয়র মনে হয় মার খেতে যাচ্ছে। আরে না না ভাইয়া, দাঁড়ান, ও এক্ষুনি টাকা দিচ্ছে। এই এত কথা বলছো কেন তুমি? ভাইয়াদের টাকা দিয়ে দাও। বলতে বলতেই ছেলেটাকে তাড়া দিতে লাগলো মেয়েটা। উপায় না পেয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো ছেলেটা। না চাইতো সেখান থেকে গুনে গুনে 5,000 টাকার নোট দিতে হলো। কাজ সম্পন্ন হতে বিশ্বজ্জের হাসি ফুটলো তিন বন্ধুর মুখে। বলল, গো এহেড ডেয়ার জুনিয়র, তবে কালকে থেকে যেন ভার্সিটিতে এসব না দেখি। যা করার ভার্সিটির বাইরে, নয়তো মারা খাবে। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল তারা। এসব কাণ্ড আজকে প্রথম নয়, এর আগেও করেছে। ভার্সিটিতে এসে যাকেই প্রেম করতে দেখেছে তাকে মারা খাইয়ে ছেড়েছে। না নিজেরা ভার্সিটিতে প্রেম করবে, না কাউকে করতে দিবে। মামা, পাক্কা 5,000। চল আজকে ছোটখাটো একটা পার্টি দেই। চল। কৃষাণ উঠতেই চারজন মিলে হাঁটা ধরল। ভার্সিটি থেকে বেরোতে বেরোতে কৃষাণ সন্দিহান কণ্ঠে বলল, আমরা বিড়ি খাইতে টাকা পাই না, আর এইগুলা মাইয়া মানুষ নিয়ে ঘুরতে এত টাকা পায় কোথায়? আল্লাহ জানে রে মামা। কি রে, তোর হাতে কি হয়েছে? প্রতিদিনের মতোই মিঠুকে নিয়ে আসরের নামাজ শেষ করে বাগানে এসেছিল দুই বান্ধবী। কথার মাঝে সহসা হুমায়রার আঙুলের দিক চোখ পড়ল ইকরার। লাল হয়ে ফুলে ওঠা আঙুলের ডগা দেখে তৎক্ষণাৎ প্রশ্ন করল সে। সে প্রশ্ন শুনে চমকে উঠল হুমায়রা। নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, ওই কিসে যেন কামড় দিয়েছিল। কখন কিসে কামড় দিল আবার? এতক্ষণ দেখলাম না যে। কখন হলো? সকালেই হয়েছিল, তুই হয়তো খেয়াল করিসনি। বাদ দে তো। বাদ দেবো মানে? কি অবস্থা হয়েছে আঙুলটার! হায় আল্লাহ, থামবি তুই? এটা কিছুই না, পরে মলম লাগিয়ে নিবনি, এখন থাম। আমি জানি তুই যে পরে লাগাবি। সকালে এমন হয়েছে, এখনো কয়বার লাগিয়েছিস শুনি? চল আমার সাথে। এক প্রকার টানতে টানতে মেয়েটাকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ল। তাদেরকে যেতে দেখে মিঠুও পিছন পিছন ছুটল। হুমায়রা একবার সেদিকে তাকিয়ে চুপচাপ ইকরার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। রাত 11টা কি 12টা। তখন ভার্সিটি থেকে বন্ধুদের সাথে বেরিয়ে আর বাসায় ফেরেনি কৃষাণ। জমিয়ে মাস্তি করে একেবারে রাতেই ফিরেছে। আজ তেমন একটা নেশা করেনি। খেলেও একেবারে কম খেয়েছে, যার দরুন শরীর পুরো ফিট। কোনো হেলদোল নেই। ফুরফুরে মেজাজে রুমে প্রবেশ করলো সে। বিছানার একেবারে মাঝখানে হুমায়রাকে শুয়ে থাকতে দেখে ফুরফুরে মেজাজটা অমনি চড়ে গেল তার। কাঁধ থেকে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে চড়া গলায় ডেকে উঠল, এই মেয়ে, ওদিকে চেপে ঘুমা। কোনো উত্তর এলো না হুমায়রার তরফ থেকে। রাগ সংবরণ করতে হাত দিয়ে ঘাড় ডলল। ফের ডাকলো একই স্বরে, এই মেয়ে, কথা কানে যায় না? পরপর দুবার ডাকার পরও যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন এগিয়ে এসে গালে বেশ জোরে একটা চাপড় মারল। কিছু বলতে নিবে এর আগেই মেয়েটার শরীরের উত্তপ্ততায় হালকা ঝটকা খেলো। নরম গালে কৃষাণের চর খেয়ে ঘুমের মাঝেই সামান্য নড়ে উঠল হুমায়রা। সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল কঠোর মানব। অনিচ্ছা সত্ত্বেও হাত ছোঁয়ালো মেয়েটার কপালে। জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। এবেলায় কপালে ভাঁজ পড়ল ছেলেটার। কি করবে ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল সে। ঘুমের দেশে তলিয়ে আছে ইকরা। চারপাশে কি হচ্ছে কোনো খবর নেই তার। সহসা কারো মুখে নিজের নাম কর্ণপাত হলো বোধহয়, তবে তেমন একটা গ্রাহ্য করলো না। আবারও ভেসে আসলো একটা ক্ষীণ স্বর, ইকরা। মা চাচিরা যেন জেগে না যায় সেজন্য বেশ আস্তে করে ডাকলো কৃষাণ। এবেলায় ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন এলো, কে? তোর মায়ের পেটের বড় ভাই। বিরক্তি নিয়ে উত্তর করলো কৃষাণ। ভাইয়ার কণ্ঠ বুঝতে পেরে এক লাফে ঘুম থেকে উঠে পড়লো মেয়েটা।
তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে এসে রুমের দরজা খুলল। কিছু হয়েছে ভাইয়া? হুমায়রার কিছু লাগবে? তোর বান্ধবীর জ্বর এসেছে, কি করবি কর গিয়ে। কথাটা শুনতেই ত্রস্ত পায়ে কৃষানের রুমে চলে এলো ইকরা। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা হুমায়রার কপালে হাত রাখতেই আঁতকে উঠল। বলল, হায় আল্লাহ, জ্বর তো অনেক বেশি। কৃষান নীরব দর্শকের মতো শুধু তাকিয়ে রইল, বলল না কিছুই। এর মাঝে ইকরা রুম থেকে বেরোতে বেরোতে বলল, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। হুমায়রার মুখোমুখি হয়ে খাটের অপর পাশে বসলো কৃষান। তাকালো স্ত্রীর জ্বরাক্রান্ত মুখপানে। চেহারায় কেমন মলিন ভাব ফুটে আছে, ঠোঁট দুটো শুকিয়ে একেবারে কাঠ। মেয়েটার ক্লান্ত মুখশ্রীর দিক তাকিয়েই ভিতরের এক অদৃশ্য সত্তা বলে উঠল, তোর সেবা করতে করতে মেয়েটা নিজে অসুস্থ হয়ে পড়েছে, আর পরিবর্তে তুই কিনা মেয়েটাকে পুনরায় আঘাত করলি। সেই সত্তার কাবুতে এলো না কঠোর মানব, উল্টো প্রখর বিরোধিতা করে বলল, আমি তো বলিনি সেবা করার জন্য। এই মেয়ে নিজেই নিজের দুঃখ টেনে এনেছে। আমি বলেছিলাম আমার থেকে দূরত্ব বজায় রাখতে। কথা না শুনলে তো আঘাত পাবেই। একজন মানুষ অসুস্থ হলে বুঝি চুপচাপ বসে থাকা যায়? তাহলে তুই কেন পারলি না মেয়েটাকে অসুস্থ দেখার পর ঘুমিয়ে পড়তে? নিজের এ ব্যাপারে অভিজ্ঞতা নেই বলে তো ঠিকই বোনকে ঘুম থেকে উঠিয়ে আনলি। তার মন মস্তিষ্কের এমন অদৃশ্য যুদ্ধের মধ্যে ফিরে এলো ইকরা। বাটিতে করে একটা রুমাল ভিজিয়ে এনেছে সে। হুমায়রা শিওরে বসে জলপটি দেওয়ার জন্য আগে মেয়েটার হিজাবটা আলগা করে কপাল থেকে সরালো। উত্তপ্ত কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে কেঁপে উঠল হুমায়রা। সেদিকে তাকিয়ে কৃষান প্রশ্ন ছুড়ল, রাতের খাবার খেয়েছিল তোর বান্ধবী? আমাকে বলেছিল শরীরটা কেমন যেন করছে আর মাথা ব্যথা করছে, তাই আমি নাপা খাইয়ে দিয়েছিলাম। ও, আজকে না হয় আমি এ রুমে থেকে যাই। তুমি? দরকার নেই, আপাতত কাপড়টা শুকিয়ে ভিজিয়ে দিলেই তো হবে নাকি? কথা সম্পূর্ণ হওয়ার আগে তাকে থামিয়ে বলে উঠল কৃষান। ভাইয়ার কথা ইকরা ছোট্ট করে উত্তর করলো, তাহলে তুই এখন যা, আমি অন্য রুমে যেতে পারবো না। কথা বাড়ালো না ইকরা। এক পল হুমায়রার দিক তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও রুম ত্যাগ করলো। দরজা লক করে আবারও এসে আগের স্থানেই বসলো কৃষান। কিছুক্ষণের মধ্যেই আবারও জলপট্টি শুকিয়ে গেল হুমায়রার। শিওরে এসে বসলো মানুষটা, পুনরায় তা সিক্ত করে দিয়ে দিল ঘুমন্ত রমণীর ললাটে। এই ঘটনা যদি কোনো মতে তার বন্ধুরা দেখতে পেত, তাহলে আশ্চর্যের সপ্তম আকাশে উঠে বলতো, যে হাতে সিগারেট আর মদের বোতল ছাড়া অন্য কিছু ঠাঁই মিলে না, আজ সে হাতে কাউকে জলপটি দিচ্ছে স্বয়ং কৃষান মির্জা, তাও কিনা একটা মেয়েকে। কাজ শেষ করে এক কোনায় শুয়ে পড়ল কৃষান। এতদিন হুমায়রা যেভাবে এক কোনায় গুটিসুটি মেরে ঘুমাতো, ঠিক সেইভাবে, যেন হুমায়রার শরীরে শরীর না লাগতে পারে। একেবারে কোনায় শোয়ার পরেও হুমায়রা মাঝ বরাবর থাকায় খুব বেশি দূরত্ব নেই তাদের মধ্যে। পকেট থেকে মোবাইল বের করে উল্টো ঘুরে তা স্ক্রল করতে লাগলো কৃষান। ফাঁকে ফাঁকে সতর্ক চোখ দুটো দেখলো পাশে থাকা রমণীকে। ভিতরে শীতলতায় ঘুমের মধ্যেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হুমায়রা। সময়ের সাথে সে কাঁপুনি আরো প্রগাঢ় হলো। ঠান্ডায় হাত পা একেবারে গুটিয়ে নিয়েছে। এতে উষ্ণতা পাচ্ছে না মেয়েটা। সহসা পাশে উপলব্ধি করলো একটা উষ্ণ কিছুর। কোনো কিছু না ভেবেই হাত বাড়িয়ে আঁকড়ে ধরলো তা। ফোন স্ক্রলের মাঝে পেটের মধ্যে একটা উত্তপ্ত নরম হাতের স্পর্শ পেয়ে থমকে গেল কৃষানের পুরো সত্তা। হুমায়রার কম্পমান শরীরটা তাকে আষ্টে পৃষ্ঠে ধরতেই হাত থেকে ফসকে পড়ে গেল মোবাইলটা। নির্জন রাতে পুরো ফ্লোরে ঝনঝন শব্দের উত্তোলন হলো। সেই সাথে কিছু একটা আশ্রে পড়লো কৃষানের হৃদ কোটরে। এক অজানা অনুভূতির জোয়ারে শিহরিত হলো প্রতিটা শিরা উপশিরা। এই প্রথম কোনো নারীর এতটা কাছাকাছিতে বড্ড অশান্ত হলো মস্তিষ্ক। গলা শুকিয়ে কাঠ, একটা শুষ্ক ঢোক গিলল ছেলেটা। বহু কষ্টে ঘাড় ঘুরিয়ে তাকালো স্ত্রী নামক নারীটির পানে। ঠান্ডায় তিরতির করে কাঁপছে হুমায়রা টিউলিপের পাপড়ির ন্যায় গোলাপি অধর যুগল। সেদিকে তাকে প্রকাণ্ড ঝড় উঠল ছেলেটার মনে। মস্তিষ্ক অচল হলো অগণিত নিষিদ্ধ বার্তায়। সামনে থাকা মায়াবী রমণীটিকে এ বেলায় কোনো প্রাণঘাতিকার চেয়ে কম মনে হলো না তার কাছে। সাথে সাথে হুমায়রাকে নিজের থেকে ছাড়িয়ে উঠে পড়ল সে। আলমারি থেকে কমফোর্ট বের করে জড়িয়ে দিল মেয়েটার শরীরে। কাঁপুনি কমতে লাগলো অমনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল কৃষান। পরপর ঘেমে ওঠা শরীর নিয়ে বারান্দার দিক হাঁটা দিল। ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে লাইটার জ্বালিয়ে দিল সিগারেটের মাথায়।
অতঃপর সকল নামহীন অনুভূতি উড়ে গেল নিকোটিনের ধোঁয়ায়। সেদিকে তাকিয়ে কৃষাণ বিড়বিড় করে বলল, নারীর স্পর্শ বড্ড ভয়ানক। এই মেয়েকে দূরে রাখাতে চাইছি, অথচ এ কিনা আমার অস্তিত্বকে নিয়ন্ত্রণহীন করে ছাড়ছে। এর মাঝে ভিতর থেকে সিগারেটের গন্ধে কেসে উঠল হুমায়রা। দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। আধখাওয়া সিগারেটটা গ্রিলের ফাঁক দিয়ে ফেলে দিল। বলল, শুধুই কি আর বলি, নারী জাতি মানেই প্যারা। সকালে ঘুম থেকে উঠে কৃষাণকে বিছানায় পেল না হুমায়রা। চোখ জোড়া পুরো ঘর খুঁজলো মানুষটাকে। না, কোথাও তার অস্তিত্ব নেই। রাতে বুঝি বাসায় ফিরেননি তিনি? সারা রাত কি বাইরেই কাটিয়েছে? সকাল সকাল চেহারায় অন্ধকার নেমে এলো মেয়েটার। বিছানায় ভর দিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। ফ্লোরে পা ফেলতে যাবে, এর আগে করিডোর থেকে ভেসে আসলো কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্বর। কোথায় যাচ্ছিস? ভরকে গেল হুমায়রা। অবাক দৃষ্টিতে চাইল করিডোরে দাঁড়িয়ে আকাশের দিক তাকিয়ে থাকা মানবের পানে। বলল, আপনি ওখানে কেন? যেভাবে পুরো বিছানা জুড়ে ঘুমিয়েছিস, আরেকজন ঘরে থাকার কোনো অপশন ছিল নাকি? ডাকলেই হতো। শুধু ডাকিনি, থাপ্পড়ও মেরেছিলাম, কাজ হয়নি। চোখ বড় বড় হয়ে গেল মেয়েটার। তার ঘুমটা এতটাও গাঢ় নয়। গতকাল শরীরটা অতিরিক্ত খারাপ লাগছিল, যার দরুন এত কিছু তার মাথায় ছিল না। মাঝখানে শুয়ে পড়েছে, কিন্তু তাই বলে থাপ্পড় খেয়েও সজাগ পাবে না। এখন কোথায় যাবি? তাড়াতাড়ি যা, আমি ঘুমাবো। কৃষাণের কণ্ঠে সম্বিত ফিরল হুমায়রার। হন্তদন্ত হয়ে বলল, জি আপনি ঘুমান, আমি নামাজ পড়তে যাচ্ছি। বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। সাথে সাথে বিছানায় গা এলিয়ে দিল কৃষাণ। চোখে এসে ভিড় করলো রাজ্যের ঘুম। শীতের রিক্ততা কাটিয়ে ধরণীতে আগমন ঘটেছে বসন্তের। নিজের অমায়িক সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে নতুন সাজে সাজিয়ে তুলেছে ঋতুরাজ। গাছে গাছে গজে উঠেছে নতুন পত্তর। ক্ষণে ক্ষণে সকালের স্নিগ্ধ হাওয়ায় দোল খেয়ে নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে তারা। ছাদে দাঁড়িয়ে সেই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে দেখছে হুমায়রা ও ইকরা। হুমায়রার শরীরের তাপমাত্রা এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে। ইকরা এতক্ষণ গতকাল রাতে সব ঘটনা খুলে বলেছে তাকে। সব শুনে হুমায়রা টাস্কি খেয়ে আছে। কই, সে তো কিছুই টের পায়নি। শুধু একটু একটু ঠান্ডা অনুভব করেছিল রাতে, এটুকুই মনে আছে। আর সকালে উঠেও চোখের সামনে পানি জলপট্টি কিছুই দেখলো না। দেখবে কিভাবে? এর আগে তো সব সরিয়ে ফেলেছে কৃষাণ, যার দরুন কিছুই বুঝতে পারেনি সে। সবশেষে ইকরা বলল যে তার নাকি মনে হচ্ছে কৃষাণ হুমায়রার প্রতি দুর্বল হচ্ছে। কথাটায় কেবল একটা মুচকি হাসি উপহার দিয়েছে হুমায়রা। এরপর দুজনেই চুপচাপ সামনের গাছপালার দিক তাকিয়ে আছে। আমার মনে হয় এখন থেকে ভাইয়াকে সব খারাপ কাজে বাধা দেওয়া উচিত তোর। এভাবে প্রতিবাদ করলেই ধীরে ধীরে দিনের পথে এসে যাবে ভাইয়া। নীরবতা ভেঙে বলে উঠল ইকরা। উত্তরে খানিক চুপ রইল হুমায়রা। পরপর শান্ত প্রকৃতিতে ধ্বনিত হলো কিছু মনোরম বাক্য। যে রাজ্যের রাজার মনে তার রানীর রাজত্ব নেই, সেই রাজ্যে রানীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে রাজ্যের ধ্বংস নিশ্চিত। আমরা দীর্ঘকাল সংসার করার স্বপ্ন দেখি, অথচ সংসার টিকানোর মূল ভিত্তিটাই ভুলে যাই। নির্দিষ্ট ব্যক্তির মন গহীনে জায়গা না করতে পারলে শত চেষ্টার পরও সংসার টিকে না। যেদিন আমার হালাল পুরুষের মনে আমার রাজত্ব এসে যাবে, সেদিন তার রাজ্য তিনি আপন মনে আমার হাতে তুলে দিবেন। আমি সেদিনেরই অপেক্ষায় আছি। আর আমি জানি আমার রব আমায় নিরাশ করবেন না। আমার চোখের পানির পরিবর্তে তিনি দেরি করে হলো উত্তম কিছু উপহার দিবেন। তা ঠিক, তবে আমার মনে হচ্ছে ভাইয়ার মনে এখন তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। তাই এখন থেকে প্রতিবাদ করলেও পারিস। যদিও আমি জানি না ওনার মনে সত্যি আমার জন্য কিছু আছে কিনা, তবে এখন যদি আমি ওনার জীবন নিয়ে কথা বলি, আমার মনে হয় উনি আরো বিগড়ে যাবেন। কেননা উনি যেখানে মেয়েদের সহ্যই করতে পারেন না, আমাকে সারাক্ষণ বলেন দূরে থাকতে, সেখানে যদি এখন ওনাকে আমি বলি এটা করা যাবে না, ওটা করা যাবে না, তখন উনি রেগে গিয়ে উল্টো সেই কাজটাই আরো বেশি করবেন। কারো দখলদারি ওনার মোটেও পছন্দ নয়। এক্ষেত্রে আমার প্রতিবাদী নয়, বরং আরো বেশি ধৈর্য ধারণ করা উচিত। আর দোয়া কর আমি যেন শেষ অবধি ধৈর্য ধরতে পারি। অবশ্যই আমার প্রিয় সখী, আমি জানি ইনশাল্লাহ তুই একদিন তোর হৃদয়ের পবিত্র ভালোবাসা দিয়ে আমার ভাইয়ার মন জয় করবি। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে চোখের পলকে কেটে গেল 2টো দিন। এ দুদিনে কৃষাণের থেকে তেমন কোনো আঘাত প্রাপ্ত হয়নি হুমায়রা। ধমকাধমকি তো তার রোজকার রুটিনের
আবশ্যক কর্ম, এটা থেকে ছাড় পায়নি। তবে এতে তেমন একটা প্রভাব পড়ে না মেয়েটার উপর। এ কদিনে স্বামীর এমন ধমকে একেবারে অভ্যস্ত হয়ে গেছে সে। আজকে মির্জা পরিবারের প্রতিটা সদস্যদের মধ্যে তাড়াহুড়া চলছে। কিছুক্ষণ পরেই তারা রওনা হবে কৃষাণদের মামাবাড়ির উদ্দেশ্যে। একদিন সেখানে থেকে পরদিনই আবার রওনা হতে হবে আলভির মামাবাড়ির উদ্দেশ্যে। এই সপ্তাহের মাথায় আবারও দেশ ছাড়বেন ইকরার বাবা চাচারা। সেই সুবাদে দুভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত পড়েছে। এইদিকে সবার মাঝে যতটা তাড়া দেখা যাচ্ছে, ঠিক ততটাই গা ছাড়া ভাব নিয়ে আছে কৃষাণ। প্যান্টের পকেটে হাত দিয়ে বেশ ফুরফুরে মেজাজে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামতে দেখা গেল তাকে। ছেলের এমন লাপাত্তা ভাবে বরাবরের মতোই বিরক্ত হলেন ইয়াসমিন বেগম। তিনি সকাল সকাল গিয়ে বলে এসেছেন রেডি হয়ে থাকতে, অথচ এইসবে কোনো খেয়ালই নেই ছেলেটার। ভদ্রমহিলা ছেলের পথ আটকে দাঁড়ালেন, বললেন, তোকে বলেছিলাম না আজকে তোর মামার বাড়িতে যাব? কোথায় যাচ্ছিস তুই? তো যেতে নিষেধ করেছে কে? তোমার বাপের বাড়ি, তুমি যাও। তুই যাবি না? এক কথা বারবার বলতে গিয়ে বিরক্ত হলো ছেলেটা। সকালেও একবার বলেছে সে কোথাও যাচ্ছে না, তারপরও বারবার একই প্রশ্ন করার মানে হয়? বিরক্তি নিয়ে উত্তর করলো, গেলেই তোমার বাপের বাড়ির মানুষ শুধু জ্ঞান দেওয়া শুরু করে। আমার আবার অত জ্ঞানী মানুষ সহ্য হয় না। তোমার যাও, তোমরা যাও তো। জ্ঞানের কি দেখিস তুই? যা বলে ঠিকই তো বলে। এ বাড়িতে আরেকটাও তো ছেলে আছে নাকি? তোর মতো এমন অমানুষ হয়েছে সে? নিজের বড় ভাইয়ের মতো হতে পারবি না, আবার আমার বাপের বাড়ির মানুষ সেটা বললেই দোষ। ওর মতো হতেও চাই না আমি। তুই কখনো আলভির মতো হতেও পারবি না। অমন, এই এক কথা কানের কাছে বারবার বলো না তো। ছোটবেলা থেকে শুনে আসছি তোমাদের এই বয়ান। ওর মতো হওয়ার দরকার নেই আমার, আমি আমার মতো হয়েছি। হয়েছিস তো এক নম্বরের বখাটে, আবার গলা উঁচিয়ে সেই কথা বলিস। আর আলভি, ওর নাম আরেকবার আমার সামনে নিবে না বলে দিলাম। আগে থেকেই তো ও ভালো ছিল আর আমি খারাপ ছিলাম, তাই এখন সে খারাপের উচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছি। সুতরাং ওর সাথে আমাকে টানবে না, আমি আমার মতো। চিৎকার করে বলল কৃষাণ। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ছেলেটার। পরিস্থিতি খারাপের দিক যেতে দেখে রান্নাঘর থেকে এগিয়ে আসলেন নাজমিন বেগম। ছোট যাকে হালকা ধমকের সুরে বললেন, আহ, সকাল সকাল এসব কি শুরু করলে? ও যেতে না চাইলে জোর করার কি আছে? ও তো কখনোই কোথাও যায় না। থেমে গেলেন ইয়াসমিন বেগম। খুব তো চোখে তাকিয়ে রইলেন ছেলের পানে। সেদিকে লক্ষ্য করল না কৃষাণ। গটগট পায়ে রুমে চলে গেল সে। ভার্সিটিতে যাওয়া হলো না আর। পুরো ঘটনা রান্নাঘর থেকে চুপচাপ লক্ষ্য করলো হুমায়রা। স্বামীর কথার পিছনে লুকিয়ে থাকা অভিযোগগুলো বুঝতে বেগ পোহাতে হলো না তার। মিঠুর জন্য খাবার নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজলো মন গহীনের কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে। রুমের মধ্যে দেখা মিলল না তার। বারান্দায় গিয়ে দেখতে পেল মানুষটার চওড়া কাঁধের পিছনটা। মিঠুকে নিয়ে বারান্দায় বসে সিগারেট ফুঁকছে কৃষাণ। হুমায়রার উপস্থিতি টের পেতে ধমকে বলল, এখানে কি চাই? মিঠুর জন্য খাবার নিয়ে এসেছি। দে। হাত বাড়িয়ে বাটিটা নিয়ে নিল সে। কিছু বলল না হুমায়রা। তাকিয়ে রইল সেদিকে। মিঠুর সামনে বাটিটা ধরতেই মুখ ফিরিয়ে নিল প্রাণীটি, যেন কৃষাণের হাতে খেতে নাড়াচ্ছে। কপাল কুঁচকে গেল ছেলেটার। বলল, কি হলো, খাচ্ছিস না কেন? মিঠু, তুমি না ভালো, খেয়ে নাও। বাটিটা আরেকটু এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে উঠল হুমায়রা। সাথে সাথে ভদ্র প্রাণীর মতো একটা গাজরের কুচি মুখে পুরে নিল মিঠু। মুচকি হাসলো মেয়েটা, তবে ব্যাপারটা সহ্য হলো না সামনে বসা পুরুষটির। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এটাকে বশ করেছিস নাকি তুই? বশ করার হলে খরগোশকে না করে আগে তার মহাজনকেই করতাম। মনে মনে বিড়বিড় করলো মেয়েটা। মুখে বলল, ওহো, একটু ভালোবাসা দিয়েছি, এই যা। আচ্ছা বলুন তো, এই দুটো গাজরের থেকে কোন গাজরটা বেশি ভালো? দুটো গাজরের টুকরো কৃষাণের সামনে ধরে ফ্লোরে বসতে বসতে প্রশ্ন ছুড়ল হুমায়রা। তার কাণ্ড দেখে ভ্রু বেঁকে গেল কৃষাণের। রাগ নিয়ে বলল, তোর কি আমার হাতে মার খাওয়ার ইচ্ছা জেগেছে? তো আপনার সাথে থেকে আর কি বা পাওয়ার ইচ্ছা জাগতে পারে? ভালোবাসা তো দিবেনই না। ফালতু কথা বলে মার খাস না বলে দিলাম। এমনিই মেজাজ খারাপ, ধরলে একদম দুনিয়া দেখার অবস্থায় রাখবো না। আমাকে মেরে যদি আপনার মেজাজটা একটু ভালো হয় তাহলে না হয় খেলামি কটা মার। আজকাল বেশি কথা ফুটছে তোর মুখ দিয়ে। তোকে তো বলে হুমায়রাকে মারার জন্য তেড়ে এলো। জায়গা থেকে নড়ল না মেয়েটা, শুধু চোখ মুখ খিচে রাখলো, যেন স্বামীর মার সাদরে গ্রহণ করতে প্রস্তুত সে।
তার এমন মাসুম চেহারার পানে তাকিয়ে কেন যেন হাত উঠাতে সক্ষম হলো না কঠোর মানব। মেয়েটার বন্ধ চোখের দিক এক পলক তাকিয়ে হাত সরিয়ে আনলো কৃষাণ। বলল, তুই সামনে থেকে যা আমার। আরেকবার বিরক্ত করলে। কোন গাজরটা ভালো এটা বললেই তো হয়। আমি আপনাকে আর কিছু জিজ্ঞেস করব না। দয়া করে একটু বলুন। মেয়েটার এমন অনুনয়ে নিজের সিদ্ধান্ত থেকে নড়তে বাধ্য হলো কৃষাণ। দীর্ঘশ্বাস ফেলে গাজর দুটোকে পর্যবেক্ষণ করে বলল, এটার থেকে ওইটা ভালো। প্রত্যাশিত জবাব পেয়ে মুচকি হাসল হুমায়রা। পরপর বলে উঠল, হো, আপনার উত্তর একেবারে সঠিক। কিন্তু আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যে পাশাপাশি দুটো জিনিস হয়, একটার প্রশংসা বা দুর্নাম করতে গিয়ে অপরটাকে অজান্তেই টেনে এনেছেন আপনি? ঠিক এমনটাই প্রত্যেকের ক্ষেত্রে হয়। আশেপাশে থাকা দুটো মানুষের মধ্যে কারো প্রশংসা বা দুর্নাম করতে গেলে আমরা অজান্তে পাশের জনকে টেনে আনি। এর মানে এই নয় যে যার সাহায্যে অন্যকে দুর্নাম করা হলো সে খারাপ, বরং তারা দুজনেই দুজনের দিক থেকে পারফেক্ট। হ্যাঁ, সে হয়তো ওই ব্যক্তির মতো অতটা ভালো নয়, তবে সে নিজের জায়গা থেকে ঠিক। সুতরাং এসব ভেবে নিজেকে খারাপ করা পুরোপুরি ভাবে ভুল। কৃষাণ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখল হুমায়রার মনোযোগী সত্তাটাকে। পরপর ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, তুই কি জ্ঞান দিচ্ছিস আমাকে? আস্তাগফিরুল্লাহ, মোটেও না। আমার নিজেরই তো জ্ঞান নেই, আপনাকে দেব কিভাবে? একেবারে ইনোসেন্ট ফেস নিয়ে উত্তর করলো মেয়েটা। তাহলে এতক্ষণ এই কথাগুলো দিয়ে কি বুঝিয়েছিস? উম সারমর্মটা হলো, আপনি অতটাও মন্দ নন, শুধু একটুখানি বখাটে। বসা থেকে উঠে স্থান ত্যাগ করার প্রস্তুতি নিয়ে বলল হুমায়রা, এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। আমার সাথে ফাজলামি করিস? হুমায়রাকে আর পায় কি, ত্রস্ত পায়ে রুম ছাড়ল সে। দরজার কাছে গিয়ে আবারও বলল, ফাজলামি না, আমি সত্যি বলছি, আপনি অতটাও মন্দ নন। অতটা না, তোর ভাবনার চেয়েও বেশি মন্দ আমি। কথাটা শুনে মুখের মুচকি হাসিটা উবে গেল হুমায়রার। যেতে যেতেই মিহিসরে বলল, বখাটে স্বামী। কৃষাণের সজাগ কানে কথাটা পৌঁছাতেই কেন যেন হাসি পেল ছেলেটার। মুহূর্তের মধ্যে মন থেকে মুছে গেল সকল অভিযোগ, হিংসা, রাগ। স্থান পেল এক টুকরো শান্তির হাসি। মনটা আগের তুলনায় শান্ত হতে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্তে আবার ফিরে আসলো কৃষাণ। চুলগুলো হাত দিয়ে একটু ঠিকঠাক করে হাঁটা ধরলো। ড্রয়িং রুমের শেষ মাথায় আসতেই পা জোড়া থেমে গেল তার। রান্নাঘর থেকে ভেসে আসলো অপ্রত্যাশিত কিছু কথোপকথন। তুমি কি কোনোভাবে এখন ওই বখাটে ছেলের সাইড নিচ্ছ? শাশুড়ির কণ্ঠের পরিপ্রেক্ষিতে দমল না হুমায়রা। পূর্বের মতো মাথা নিচু করেই বলে উঠল, না আম্মু, আমি ওনার সাইড নিচ্ছি না। উনি ভুল করলে আপনি বকাবকি করুন বা যাই করুন, শুধু কারো সাথে তুলনা না করার অনুরোধ রইল। কারো তুলনা করে কিছু বললে মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে সে নিজেকে আরো খারাপের দিকে ঠেলে দেয়। আর তুলনা করার মধ্য দিয়েই একটা মানুষের মনে হিংসা তৈরি হয়। আমার যেটা মনে হলো বললাম, এতে আপনি কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। বিস্ময়ে অভিভূত হয়ে আছে কৃষাণ। মানে, তার যে দিকটা তার পরিবারের কেউ আজ অব্দি বুঝলো না, আজকের কিছু কথা শুনেই সেই দিকটা বুঝে নিল ওই মেয়ে, এটাও সম্ভব? আবার কিনা তার মাকে নিষেধাজ্ঞা জানাচ্ছে সেই বিষয়ে। এমন আজব কেন মেয়েটা? একেবারে অন্যরকম, কেমন যেন পুরোটাই স্নিগ্ধতায় ভরা। হুমায়রার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন ইয়াসমিন বেগম। তার পাশে নাজমিন বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কথাগুলো একটু ভেবে দেখলেন ইয়াসমিন বেগম। পরপর বললেন, আচ্ছা, তোমার কথাই মানলাম। দেখি এতে কোনো পরিবর্তন আসে কিনা ওই ছেলের মধ্যে। মুচকি হাসল হুমায়রা। পরপর কাজে হাত লাগিয়ে দিল। বলল, আপনারা রেডি হতে চলে যান, আমি সব সামলে নিব। তুমি যাবে না? না আম্মু, আপনারা যান। কথা বাড়ালেন না দুই যা। এমনিতেও কৃষাণ যেহেতু যাচ্ছেই না, সেহেতু হুমায়রা বাড়িতে থাকাই ভালো। এই ছেলেকে একা বাড়িতে রেখে গেলে চিন্তার শেষ নেই। মেয়েটা থাকলে একটু নিশ্চিন্ত থাকতে পারবেন। নির্জন দুপুর। বাড়ির গেট পেরিয়ে অলস ভঙ্গিতে ভিতরে ঢুকলো কৃষাণ। জনমানব শূন্য ড্রয়িং রুম দেখে বোঝা যাচ্ছে বাড়িতে এখন কারো উপস্থিতি নেই। ভালোই হয়েছে তার জন্যে। এমনিতেই মাথাটা কেমন ধরে আছে ভার্সিটি যাওয়ার পর থেকে। এখন একটু শান্তিতে থাকা যাবে। চিলমুড়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। দরজার সামনে আসতেই পা যুগল থেমে গেল তার। সামনের দৃশ্য অচল হলো মস্তিষ্কের নিউরন বার্তা।
চোখের সামনে আবিষ্কার করলো এক খোলা চুলের কেশবতীকে। মিররের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল ঝাড়ছে হুমায়রা। কিছু জলবিন্দুর ফোঁটা চিকচিক করছে তার গালে। এই প্রথম হুমায়রাকে চুল খোলা অবস্থায় দেখতে পেল কৃষাণ। ছেলেটা ভেবেছিল বাসায় হয়তো কেউ নেই, আর রুমে এসে যে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখবে তা মোটেও আশা করেনি। দর্পণে স্বামীর প্রতিবিম্ব ভেসে উঠতে সেদিক ফিরে তাকালো হুমায়রা। মুস্কি হেসে বলল, আসসালামু আলাইকুম। সম্বিত ফিরল কৃষাণের। চটজলদি নিজেকে স্বাভাবিক করে মনে মনে সালামের উত্তর নিল। মুখে বলল, তুই বাড়িতে কেন? আপনি বাড়িতে তাই? মানে? আবার ফাজলামো শুরু করেছিস তুই? আরে ফাজলামো কেন করতে যাব? এমনি আমি কোথাও যাই না। ভাবছিলাম একা একা একটু এনজয় করব। দিল্লি তো সব মাটি করে। মুখটা চুপসে গেল মেয়েটার। মিনমিন করে বলল, আমি কি আপনাকে এনজয় করা থেকে আটকে রাখবো নাকি? আটকে রাখা লাগবে নাকি? আশেপাশে থাকলেই তো আমি কেমন যেন আটকে আটকে যাই। মনে মনে বলল কৃষাণ। মুখে বলল, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তুই এভাবে চুল খুলে রেখেছিস কেন? চুলগুলো ভেজা তাই। তাই বলে একটা ছেলের সামনে এভাবে চুল ছেড়ে রাখবি? চোখ ছোট ছোট করে তাকালো মেয়েটা। বলল, আপনি কি কোনো পরপুরুষ নাকি? আপনি আমার স্বামী। তীরের ফলার মতো গিয়ে বকে বিঁধল কথাখানা। সৃষ্টি হলো এক বেনামি অনুভূতির প্রকাণ্ড ঝড়। মেয়েটা কি পাগল নাকি? এত কিছুর পরেও আমার মতো ছেলেকে কি অকপটে স্বামী বলে স্বীকার করে? না, এভাবে মাথা ব্যথা করছে। আবার এই মেয়েকে নিয়ে ভাবতে বসলে ব্যথা আরো বেড়ে যাবে। সে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। হুমায়রাকে সম্পূর্ণ উপেক্ষা করলো বললেই চলে। কিছু বলল না মেয়েটা, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। মনটা বিষণ্ণ হতে চাইল, তাকে নতুন আশায় জাগ্রত করলো। কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো কৃষাণ। দরজা খোলার শব্দে সেদিকে লক্ষ্য করলো হুমায়রা। দেখলো মানুষটার চোখ জোড়া আগের তুলনায় কেমন লাল হয়ে গেছে। চুলগুলো খামচে ধরে এগিয়ে আসছে সে। মেয়েটা মুখ খুলে কিছু জিজ্ঞেস করতে নিবে, মাঝপথেই তাকে থামিয়ে দিল কৃষাণ। শাসিয়ে বলল, খবরদার, আর একটা কথা বলে আমায় বিরক্ত করবি তো ভালো হবে না বলে দিলাম। মানুষটার এমন শাসানো সুরে পাত্তাই দিল না হুমায়রা। চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, আপনার চুলে কি? সাথে সাথে চুল ঝাড়তে লাগলো কৃষাণ। উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, চুলের মধ্যে আবার কি পড়লো? গেছে? কোনো কিছু তোয়াক্কা না করে কৃষাণের কাছে চলে এলো হুমায়রা। সামনের পুরুষটি তার থেকে বেশ লম্বা হয় সহজে চুলে নাগাল পেতে সোফায় উঠে দাঁড়ালো। পরপর দুবার আলতো হাতে স্বামীর চুল টেনে দিয়ে বলল, হু, এবার চলে গেছে। সেদিকে খেয়ালই নেই চুলের মালিকের। হুমায়রা চুল টেনে দেওয়ার মাঝে হারিয়ে গেছে সে। এতটা শান্তি লেগেছে যে মুখ দিয়ে শব্দ বের করতে ইচ্ছে হচ্ছে না। প্রত্যাশিত ফলাফল পেতে মুচকি হাসি ফুটল হুমায়রার মুখে। মোলায়েম কণ্ঠে জানতে চাইল, একটু চুলগুলো টেনে দেই? ভালো লাগবে। তৎক্ষণাৎ বন্ধ চোখ জোড়া খুলে ফেলল ঘাটতেরা মানব। প্রবল নিষেধাজ্ঞা জানিয়ে বলল, না, দরকার নেই। মানে ভাঙবে, তবু মস্কাবে না। নিজের সিদ্ধান্তে অনড় হয়ে থাকবে সর্বদা। হুমায়রা কি দমে যাওয়ার পাত্রী নাকি? পিছু হাঁটলো না সে। কৃষাণের চুল ধরে রেখেই বলল, একটু দেই, দেখবেন অনেক শান্তি লাগবে। একে তো মাথার অসহ্য যন্ত্রণা, আবার হুমায়রার এমন পক পক করে না পেরে মেনে নিল কৃষাণ। আসলে আপাতত এই শান্তিটা প্রয়োজন তার। কথা না বাড়িয়ে সোফা হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। সম্মতি পেয়ে বিশ্বজয়ের হাসি হাসলো রমণী। সাথে সাথে লেগে পড়ল স্বামীর খেদমতের কাজে। মাথার মধ্যে নরম তুলতুলে হাতের বিচরণে অজান্তেই সকল ক্লান্তি বেদনা দূর হতে লাগলো কৃষাণের। চোখ জোড়া বুজে আসছে ঘুমে। শরীরের পুরো ভার হুমায়রার কোলে ছেড়ে দিল। অনেকক্ষণ যাবৎ কৃষাণের নড়চড় না দেখে থামলো হুমায়রা। মুখটা একটু এগিয়ে এনে বুঝতে চাইলো মানুষটা ঘুমিয়ে পড়লো কিনা। মাথা ঝুঁকতে ঘন চুলগুলো দুদিক দিয়ে সামনে এসে ভিড় করলো। তাদের রাজত্ব নিমিষে আড়াল হলো দুটো মুখশ্রী। মুখের ওপর কারো তপ্ত নিঃশ্বাস উপলব্ধি করতেই তড়াক করে চোখ খুলল কৃষাণ। তার কালো মনির সাথে চোখ মিলতেই বুক কেঁপে উঠল মেয়েটার। মুহূর্তেই নিজেকে সরিয়ে আনলো সে। ঘটনার আকস্মিকতায় বড্ড ভয় পেয়েছে। হাতগুলো কেমন অনড় হয়ে পড়েছে যেন। অথচ অত্যধিক শান্ত দেখা গেল অপর মানুষটিকে। একটু হেলদোল নেই তার মাঝে। সহসা নীরবতা ভেঙে ধ্বনিত হলো তার নীরের স্বর, তখন তো ইচ্ছে করে বলেছিলে আমার চুলে কি যেন। চুপ রইল মেয়েটা। তখন কৃষাণের মুখ দেখে আন্দাজ করতে পেরেছিল মানুষটার মাথা হয়তো ব্যথা করছে।
ভালো করে বললে তো আর কখনোই মালিশ করতে দিত না, তাই অমন টেকনিক খাটিয়েছে। এখন সেটা মুখ ফুটে কিভাবে বলবে? শোন, আমার সাথে নিজেকে জড়াতে আসিস না, পরে আমার মতোই কুল কিনারাহীন হয়ে পড়বি। বসা থেকে উঠে পড়ল কৃষাণ। কোনো দিক না তাকিয়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল হুমায়রা। দিনের প্রায় শেষ ভাগে এসে ঘুম ভাঙল কৃষাণের। ঘরের মাঝে তখন হুমায়রার অস্তিত্ব নেই। ঘুম ঘুম চোখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো সে। গায়ে শার্ট জড়িয়ে রওনা হলো বাইরের উদ্দেশ্যে। বাড়ির মূল ফটক অতিক্রম করতে বাগানে দেখা মিলল হুমায়রার। মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছে সে। এবেলায় আর চুল দেখা যাচ্ছে না তার। সুদীর্ঘ কেশগুচ্ছ স্থান পেয়েছে হিজাবের আড়ালে। সেদিকে এক পল তাকিয়ে নিজের রাস্তায় হাঁটতে নিল কৃষাণ। সহসা চোখ পড়ল মেয়েটার কাঁধের কাছটায়, হিজাবের ওপর দিয়ে হাঁটা বিষাক্ত ভ্রমরের দিকে। দুরন্ত হস্তে ছুটল মানুষটার পাজরা। কারো পায়ের আওয়াজে পিছু ফিরে তাকালো হুমায়রা। কৃষাণ কেমন দৌড়ে আসতে দেখে ভয়ে আপনা আপনি কদম পিছাতে লাগলো, তবে যেতে পারলো না বেশি দূর। এর আগেই খপ করে এসে তার হাতটা ধরে ফেললো কৃষাণ। কোনো কিছু না ভেবে ভ্রমরটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেললো। অমনি পতঙ্গটির বিষাক্ত শুঙ্গ বসে গেল ছেলেটার হাতে। দাঁতে দাঁত পিষে ব্যথা হজমের চেষ্টা চালালো। সেই সাথে বেখেয়ালি হুমায়রা ধরে রাখা হাতটা আরো জোরে চেপে ধরলো। এতটাই জোরে ধরেছে যে মেয়েটার হাতের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। সহসা কৃষাণের এমন আচরণের আগামাথা খুঁজে পাচ্ছে না হুমায়রা। ব্যথায় কোকিয়ে আসা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এমন কেন করছেন? কি হয়েছে আপনার? মস্তিষ্ক সচল হলো কৃষাণের। তৎক্ষণাৎ হুমায়রার হাত ছেড়ে দিল সে। ধমকে বলল, কাজ করার সময় মনোযোগ কই থাকে তোর? তার লালিত চেহারার পানে তাকিয়ে আছে মেয়েটা। সে কি এমন করলো যে লোকটা এত রেগে গেছে? এদিকে সে জানেই না তাকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়ে এ অবস্থা হয়েছে মানুষটার। সে ঘাড় নামিয়ে মিনমিন করে জানতে চাইলো, কি করলাম? কিছু করিসনি, মর তুই। উল্টো ঘুরে ধূপধাপ পায়ে স্থান ত্যাগ করলো ছেলেটা। ব্যথায় হাত টনটন করছে তার। মানুষটা যাওয়ার পানে অপলক চেয়ে রইল হুমায়রা। এতক্ষণ কি হলো, কেন হলো, কিছুই বুঝলো না। গোদলি বেলা, বাইরের সব কাজ সেরে ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে আছে হুমায়রা। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সেই তখন থেকে ইকরাকে মনে পড়ছে। এমন সময় প্রতিদিন ইকরার সাথে সময় কাটে তার। মেয়েটা যেতে চায়নি, বলেছিল হুমায়রা না গেলে সেও যাবে না। তবে ইয়াসমিন বেগম ও হুমায়রার জোরে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। মিঠুকে কোলে নিয়ে মনমরা হয়ে বসে রইল হুমায়রা। তখনই কলিং বেল বেজে উঠল। ভ্রু বেঁকে এলো মেয়েটার। এমন সময় আবার কে এলো? কৃষাণ তো কখনোই আসবে না, তাহলে কে? বসা থেকে উঠে দরজার সামনে আসলো। দোর খুলতেই ভেসে উঠল ইকরার হাস্যোজ্জ্বল মুখ। সারপ্রাইজ! চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেয়েটা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই? হু, আব্বু এসে দিয়ে গেল। ও মা, কেন? আজকেই তো গেলি। ওখানে ভাল লাগে না আমার। আর আলভি ভাইয়ারা মামা বাড়িতে গিয়ে আমি কি করব? আজব, তাই বলে আজকেই চলে এলি? আম্মু কিছু বলেনি? বলেছে, তবে আমি বাবাকে মানিয়ে এসে পড়েছি। ওখানে কেউ নেই, শুধু আমার ছোট একটা কোলের মামাতো বোন আছে। আর বাকি সব বড় বড় মহিলা পুরুষ। তারা নিজের মতো বকবক করতে থাকে। আমি ওখানে কি করব? আর এখানে তুই একা থাকবি, সব দিক বিবেচনা করে চলে এলাম। আমি একা কই, উনি আছেন না। আমার ভাইয়া থাকলে যা, না থাকলেও তা। ওর তো বাসায় ফেরার কোনো ঠিক ঠিকানাই নেই। এতক্ষণের মলিন মুখটায় মুহূর্তে হাসি ফুটে উঠল হুমায়রার। বলল, শুক্রিয়া আমার প্রিয় সখী, আমায় নিয়ে এতটা ভাবার জন্যে। সাদা নীলাভের মিশ্রণে উজ্জ্বল দিগন্তে সহসা নেমে এলো এক গুমোট অন্ধকার। কালো মেঘেদের আড়ালে তলিয়ে গেল ধরণী। আকাশ ভেঙে নামলো জলের ধারা, সঙ্গে শীতল হাওয়া। ভ্যাপসা গরম শেষে এ যেন এক পশলা শান্তি। কৃষাণের ছুটন্ত পদযুগল এসে থামলো বাড়ির দোরগোড়ায়। হাঁপাতে হাঁপাতে কাক ভেজা দেহে ভিতরে প্রবেশ করলো সে। বাইরের প্রকৃতি যতটা সরব, ঠিক ততটাই নীরব হয়ে আছে বাড়ির ভেতরটা। পুরো ঘরময় অন্ধকারে আচ্ছন্ন। কোথাও কোনো শব্দের বালাই নেই। নিস্তব্ধ বাড়িটিতে পা রাখতেই কৃষাণের মন গহীনে উকি দিল একটাই প্রশ্ন, ওই মেয়েটা কোথায়? ভয় পাচ্ছে না তো? ইকরার ফেরা সম্পর্কে অবগত নয় সে, তাই ব্যাপারটা একটু বেশিই ভাবালো তাকে। ধীর পায়ে নিজ কক্ষের সামনে এসে দাঁড়ালো। ঠোঁট নেড়ে উচ্চারণ করলো, হুমায়রা।
নীরব বাড়িটিতে প্রতিধ্বনিত হতে লাগলো নামটি। চার দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো একই স্বর। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও ডেকে উঠল কৃষাণ। এই হুজুরনি, কই তুই? পূর্বের ন্যায় গাম্ভীর্যতার অস্তিত্ব পাওয়া গেল না কণ্ঠটায়। এবারও কোনো সারা শব্দ না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পুরো রুমে চোখ বুলালো। শূন্যতায় ডুবে থাকা কক্ষটি আবিষ্কার করতেই ভ্রু বেঁকে এলো ছেলেটার। বারান্দায় গিয়েও একই ঘটনা ঘটল। স্বস্ত পায়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। জোর গলায় ডাকলো, হুমায়রা। বাড়ির প্রতিটা কানায় কানায় পৌঁছালো সেই ডাক, তবে নামের মালকিনের কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। হৃদগহীনের ক্ষুদ্র আতঙ্ক এবার ছড়িয়ে পড়তে লাগলো কঠোর মানবের পুরো শরীরে। হুমায়রা, কণ্ঠের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। গাম্ভীর্যে ভরপুর কণ্ঠটা আজ অত্যধিক শক্তিহীন শোনা যাচ্ছে। একে একে ড্রয়িং রুম থেকে শুরু করে রান্নাঘর অব্দি ছুটে চলল। না, কোথাও দেখা মিলল না কাঙ্ক্ষিত রমণীর। ভাইয়া, কিছু হয়েছে? চোখ ডলতে ডলতে রুম থেকে বেরিয়ে এলো ইকরা। কৃষাণের চিৎকারে কাঁচা ঘুমটা ভেঙে গেছে তার। ইকরাকে দেখতেই এক টুকরো আশার আলো খুঁজে পেল ছেলেটা। তড়িঘড়ি করে বোনের নিকট এসে জিজ্ঞেস করলো, তুই কখন এলি? আর তোর বান্ধবী কি তোর রুমে? বিকেলে, আব্বু এসে দিয়ে গেছে। আর হুমায়রা তো তোমার রুমই, একটু আগেই তো চলে গেল। বলেছে বৃষ্টিতে নাকি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আশার আলোটা দপ করে নিভে গেল কৃষাণের। তবে ভিতরের অবস্থা বুঝতে না দিয়ে উল্টো শাসনের স্বরে বলল, ফাজলামো করছিস? তোর বান্ধবীর রুমে নেই, আমি মাত্র দেখে আসলাম। ভ্রুজোড়া কুঁচকে গেল ইকরার। ঘুম থেকে উঠে ফাজলামো কেন করতে আসবে সে? তাও আবার এই খচ্চরের সাথে? তোমার সাথে ফাজলামো কেন করতে যাব আমি? বিশ্বাস না হলে রুম চেক করে দেখো, বলেই দরজা ছেড়ে দাঁড়ালো। প্রদর্শিত হলো মেয়েটার খালি কক্ষ। সাথে সাথে ভেসে আসলো কৃষাণের অত্যধিক শান্ত স্বর, তাহলে তোর বান্ধবী কোথায়? আরে রুমেই আছে, তুমি হয়তো অন্ধকারে ভালো মতো দেখোনি। পুরো আত্মবিশ্বাস নিয়ে কৃষাণের রুমের দিকে হাঁটা ধরলো ইকরা। হাতে করে কৃষাণের ফোনটা নিয়ে গেল। সে জানে হুমায়রা রুমেই থাকবে, কেননা রুম ছেড়ে বাইরে কোথাও গেলে ইকরাকে অবশ্যই ডাকতো। আর এমন অন্ধকারে বাইরে কোথায় বা যাবে ও? তার ভরসায় শান্ত হতে পারল না কৃষাণ। একেবারে নিখুঁতভাবে বাড়ির প্রতিটা কোণা চেক করেছে সে। এমনকি যে নামাজ ঘরে আজ অব্দি তার পা পড়েনি, সেখানেও গিয়েছে। নিজেকে শান্ত রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। বারবার মস্তিষ্কে প্রশ্ন জাগছে, তার কেন এমন লাগছে? এমনটা তো হওয়ার কথা নয়। ওই মেয়ে যেখানে ইচ্ছা সেখানে যাক, এতে তার কি? তবে মনটা কোনো মতে শান্ত হচ্ছে না। ওই সরল মুখখানা না দেখা অব্দি যেন তার শান্তি নেই। শেষ আশাটুকু নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো কৃষাণ। যদি এই বৃষ্টি বাদলে মেয়েটার ছাদে থাকার সম্ভাবনা একেবারেই নেই, তবুও পা চালিয়ে ছাদের দরজা অব্দি এলো। তখনই বিদ্যুৎ চমকানো লাল রশ্মিতে আলোকিত হলো পুরো ছাদ। ঝিরঝির বৃষ্টিতে ছাদের মাঝখানটায় মোনাজাতরত অবস্থায় বসে থাকা কাঙ্ক্ষিত মানবীকে দৃষ্টিগোচর হতেই থমকালো কৃষাণ। আতঙ্কিত হৃদয় শীতল হলো তার। পদযুগল আপনা আপনি এগিয়ে গেল সেদিকে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বেশ কয়েকবার দোয়াটি জপে সৃষ্টিকর্তার নিকট হাত তুলেছে হুমায়রা। বড় করে শ্বাস টেনে নিল সে। পরপর বৃষ্টিদাতার নিকট তুলে ধরল তার অপরিপূর্ণ চাওয়ার ভান্ডার। তার মুখোমুখি হয়ে বসে আছে কৃষাণ। শান্ত চোখজোড়া তাকেই দেখছে নিখুঁতভাবে। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁট জোড়া নেড়ে অনবরত কি যেন বলে যাচ্ছে। নাকের পাটা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে, যেন এখনই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে। দোয়ার শেষ বেলায় এসে ঠোঁট ভেঙে শব্দহীন কেঁদে উঠল হুমায়রা। বলতে লাগলো, হে আমার প্রতিপালক, তুমি আমার ধৈর্য আরো বাড়িয়ে দাও। জীবনে যত কঠিন মুহূর্তে আসুক না কেন, তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না। আগত দিনের কোনো এক সিজদায় যেন আমি আমার স্বামীর হেদায়েতের সুখে কাঁদতে পারি। সেই দিন আসা অবধি আমায় রহমত প্রদান করো। আর তুমি তো জানো, তোমার এই পাপী বান্দিটা বড্ড ভালোবাসার পাগল। আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দাও, তাকে আমার প্রতি নরম করো। আমি যেন তার মন জয় করতে পারি, সেই তৌফিক দান করো। ঠিক একই সময়ে তার ক্রন্দনরত মুখ পানে চেয়ে আল্লাহ সবচেয়ে অনিয়মিত একজন বান্দা বলে উঠল, হে মালিক, তোমার এই পবিত্র বান্দির সকল চাও পূর্ণ করে দাও। ছাদের দরজায় দাঁড়িয়ে ভাই আর ভাবিকে একত্রে সৃষ্টিকর্তার নিকট চাইতে দেখে মুচকি হাসল ইকরা। তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে সে। কাঙ্ক্ষিত মুখগুলো দেখা মিলতেই সকল চিন্তার পাহাড় মাথা থেকে ঝেড়ে সেও ঠোঁট নেড়ে রবের নিকট আবদার করল,
হে আমার রব, তোমার এই দুই বান্দা বান্দির ইচ্ছাগুলো তুমি পূরণ করে দিও। অতঃপর একই দোয়া ধ্বনিত হলো তিনটি মানুষের অন্তর থেকে, আর তা পৌঁছে গেল তাদের মালিকের নিকট। দয়াময় পরম করুণাময় কি সেই দোয়া কবুল না করে থাকবেন? দীর্ঘ মোনাজাত শেষ করে চোখ খুলল হুমায়রা। অসময়ে চোখের সামনে কাঙ্ক্ষিত ব্যক্তির সাক্ষাতে বুক শুদ্ধ ধক করে উঠল তার। পিছিয়ে গিয়ে ভরকানো কণ্ঠে বলল, আপনি এখানে? বৃষ্টিবিলাস করতে এলাম। আকাশের দিক তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে উত্তর করল কৃষাণ। পরপর প্রশ্ন ছুড়ল, তো মোনাজাতে এতক্ষণ কি চাইলি? আর ঘর ছেড়ে এখানে কেন মোনাজাত? এমন বৃষ্টিতে দোয়া কবুল হয়? তাহলে নামাজে আর মোনাজাত ধরিস কি করতে? ভ্রু কুঁচকে গেল মেয়েটার। বলল, দোয়া কবুল হওয়ার অনেক মাধ্যম আছে। এই যেমন সিজদায় দোয়া কবুল হয়, ইফতারের সামনে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন ঝিরঝির বৃষ্টিতে ভিজে দোয়া করলে দোয়া কবুল হয়, আরো অনেক। এখন আল্লাহ কোথায় কার ডাক কবুল করে নেন এর কোনো নিশ্চয়তা আছে? তাই সব মাধ্যমেই চাইতে হয়। বিজ্ঞের মতো মাথা দোলালো কৃষাণ। বলল, বুঝলাম। তা এখন কি ঘরে যাবি, নাকি এখানেই রাত কাটাবি? আপনি না বৃষ্টিবিলাস করতে এসেছেন, তাহলে আপনার সাথে বৃষ্টিবিলাস করেই যাই। একজোড়া গভীর দৃষ্টি নিক্ষিপ্ত হলো তার উপর। কান্নার দরুন মুখটা এখনো লালিত হয়ে আছে মেয়েটার, অথচ ঠোঁটের মধ্যে স্নিগ্ধ হাসি। এতক্ষণ না কাঁদলো, এখনই আবার হাসছে। কি আজব নারী! আচ্ছা, কিসের জন্য এভাবে কেঁদেছিল মেয়েটা, তাও আবার এমন অন্ধকার আচ্ছন্ন বৃষ্টিময় রাত্রে? তার ভাবনার মাঝে আবারও শোনা গেল হুমায়রার কণ্ঠ। কিছু বলছেন না যে? আপনি কি আসলে বৃষ্টি বিলাস করতে এসেছেন, নাকি আমায় খুঁজতে এসেছিলেন? তোকে দিয়ে আমার কি কাজ? ঘরে যা। মুখটা চুপসে গেল হুমায়রার। বলল, আপনার সাথে যাব। মার খাবি? আপনি দিলে না খেয়ে উপায় আছে? মেয়েটা চঞ্চলতা দেখে হতাশার নিঃশ্বাস ফেলল কৃষাণ। সরাসরি হুমায়রার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, ভয় হয় না তোর? কিসের? এখন যদি তোকে আমি মেরে ফেলি? আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে তাহলে মরবো, এখানে ভয় পাওয়ার কি আছে? বড্ড সাহস বেড়েছে তোর। চুপ রইল হুমায়রা। বৃষ্টির কারণে ঠিকমতো চোখ খুলে তাকাতেও পারছে না, অথচ কৃষাণ কিভাবে পলকহীন তাকিয়ে আছে। তার অবস্থা দেখে কৃষাণ কড়া স্বরে আদেশ ছুড়ল, ঘরে যা। আপনি যাবেন না? তোকে যেতে বলেছি আমি, আমারটা আমি দেখব। ধমকে উঠল কঠোর মানব। এ বেলায় আর কথা বাড়ানোর সাহস পেল না হুমায়রা। মলিন মুখে বসা থেকে উঠে হাঁটা ধরল। রুমে এসে শাওয়ার নিতে চলে গেল হুমায়রা। ওয়াশরুম থেকে বেরোতেই দেখা মিলল কৃষাণের। হুমায়রা বেরোতেই কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এতক্ষণ ছাদে বসে সিগারেট ফুঁকে এসেছে, মূলত এই কারণে আরো ধমকে পাঠিয়ে দিয়েছে হুমায়রাকে। মিনিট দশেকের মধ্যেই গোসল সেরে বেরিয়ে এলো কৃষাণ। এসে দেখলো বিছানায় বসে সমানে হাঁচি দিয়ে যাচ্ছে হুমায়রা। হাঁচির কারণে চোখ দিয়ে পানি এসে পড়েছে মেয়েটার। কৃষাণকে দেখতে অসহায় মুখ করে বলল, আমার সাথে একটু রান্নাঘরে যাবেন? নয়তো আপনার মোবাইলটা একটু দিন, আমি যাচ্ছি। কেন? চা বানাতে। কিছুক্ষণ মেয়েটা লালিত চোখ মুখের দিকে তাকিয়ে রইল কৃষাণ। পরপর উত্তর করলো, চল। রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে চা বানাচ্ছে হুমায়রা। তার থেকে একটু দূরেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। মনোযোগ তার মোবাইলের স্ক্রিনে। চিনির বয়াম নিতে চুলার সামনে থেকে একটু ওদিকটায় গেল হুমায়রা। সেখানটায় তেমন একটা আলো পৌঁছাচ্ছে না, তবে রান্নাঘরের জিনিসপত্রের সাথে অভ্যস্ত হয় বয়াম খুঁজে পেতে সমস্যা হলো না তার। বয়ামটা হাতে নিয়ে দু কদম এগুতেই একটা ইঁদুরের ওপর পা পড়ল। অমনি মৃদু চিৎকার বেরিয়ে এলো কণ্ঠনালী চিরে। শব্দ পেয়ে চোখ তুলে তাকালো কৃষাণ। আকস্মিক ঘটনায় ভয়ে পিছিয়ে গেল হুমায়রা। বেখেয়ালি ভাবে হাতটা চলে যেতে নিল চুলার জ্বলন্ত আগুনের নিকট। সাথে সাথে তাকে হ্যাঁচকা টানে সরিয়ে আনলো কৃষাণ। হুমায়রার নরম সরম কায়াটা আশ্রে পড়ল কৃষাণের বুকে। একসাথে শিউরে উঠল দুটো শরীর। প্রগাঢ় হলো দুজনের হৃদস্পন্দন। সজ্ঞানে আজ প্রথম স্বামীর এতটা কাছাকাছি এসেছে হুমায়রা। মেয়েটা যেন মনে হলো কোনো বিদ্যুৎ শক খেলো সে। সহসা নিস্তব্ধ রান্নাঘরে পানি ফোটার শব্দে সম্বিত ফিরল দুজনের। সাথে সাথে ছিটকে দূরে সরে গেল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল হুমায়রা। সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কৃষাণ বলল, এভাবে চিল্লালি কেন? আর মনোযোগ কই থাকে তোর? এক্ষুনি তো হাত পুড়তি। আসলে হঠাৎ ইঁদুরের উপর পা পড়েছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। কথার উল্টো পিঠে কিছু বলল না কৃষাণ। কড়া কণ্ঠে আদেশ ছুড়ল,
তাড়াতাড়ি কাজ শেষ কর। তৎক্ষণাৎ চায়ের ওপর মনোযোগ দিল হুমায়রা। নিস্তব্ধ মির্জাবাড়ি অন্ধকার চিরে সহসা আলোর তরঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। এক এক করে জ্বলে উঠল বাড়ির প্রতিটি বাল্ব। সাদা কিরণ খেলা করতে লাগলো প্রতিটি কানায় কানায়। সেই আলোর সংস্পর্শে এসে কৃষাণের মোবাইলের গোলাকার ছোট্ট অংশে জ্বলতে থাকা আলোটা ফিকে হয়ে এলো। আঙুলের ডগা স্ক্রিনে চেপে তা অফ করে দিল কৃষাণ। পরপর হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। ততক্ষণে হুমায়রার চা বানানো শেষ। দুটো কাপে চা ঢেলে সেও রওনা হলো। প্রকৃতির শীতলতায় কেমন একটা ঠান্ডা ভাব বিরাজ করছে রুম জুড়ে। বারান্দার পর্দার ফাঁক গলে ক্ষণে ক্ষণে প্রবেশ করছে শান্তিময় হাওয়া। সেই ঠান্ডা হাওয়ার বিপরীতে ধোঁয়াওড়া দুটো গরম কাপ নিয়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। একটা নিয়ে স্বামীর সামনে ধরল। বিছানার একপাশে হেলান দিয়ে মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছিল কৃষাণ। ফোনের ওপর চোখ রেখে নিরেট স্বরে বলল, তুই খা, আমি খাবো না। পরে ঠান্ডা লেগে যেতে পারে। খেয়ে নিন। বললাম তো খাবো না। শুনলাম তো। শুধু এক কাপ খেয়ে নিন, আর সাধবো না। চোখ তুলে হুমায়রার মুখপানে চাইল কৃষাণ। কিছু বলতে নিবে এর আগেই মেয়েটা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, একটু খেলে কি হয়, না খেলে কি হয়, আমার চা বানানোটাই জ্বলে যাবে। ভ্রু কুঁচকে গেল ছেলেটার। তা দেখে হুমায়রা কথা ঘুরিয়ে বলল, না মানে আপনি লাইট না ধরলে তো আমি চা বানাতেই পারতাম না। এখন আপনি যদি না খান তাহলে হয়। কথা শেষ হতে আবারও হাঁচি দিয়ে উঠল হুমায়রা। তার লালিত মুখের দিক তাকিয়ে আর কথা বাড়ালো না কৃষাণ। ফোন রেখে হাত বাড়িয়ে কাপটা নিল। তার বালিশের মতো ফোলা হাতখানা চোখে পড়তে আটকে উঠল হুমায়রা। বিস্ময় নিয়ে বলল, হায় আল্লাহ, হাতে কি হয়েছে আপনার? তোর শত্রু চুমা দিছে। বোকা বনে গেল মেয়েটা। ঠোঁট উল্টে বলল, কথা না বাড়িয়ে চা খা, নয়তো আমারটাও তোকেই খাওয়াবো। ধমক খেয়ে খাটের অপর পাশে গিয়ে বসলো হুমায়রা, ঠিক স্বামীর বরাবর। কৃষাণ যেই না কাপটা মুখের সামনে নিল, অমনি সাবধান বাণী ছুড়ল, ফু দিয়ে খাবেন, না হলে জিভ পুড়ে যাবে। কৃষাণ চা খেতে নিষেধ করায় মেয়েটা ভাবছে সে হয়তো চা খেয়ে অভ্যস্ত নয়। ভালো জিনিস মুখে নেয় কি এই মানুষটা? কৃষাণ গ্রাহ্য করলো না তেমন একটা। তা দেখে হুমায়রা আবারও বলল, সাবধানে খাবেন। কথা শেষে বেখেয়ালি নিজেই ফু ছাড়া চায়ের কাপে চুমুক দিয়ে দিল। অতৃষ্ণতায় সাথে সাথেই জিভ জ্বালা করে উঠল মেয়েটার। কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো অস্পষ্ট আর্তনাদ। সেদিকে তাকে হু হু করে হেসে উঠল কৃষাণ। সে হাসির শব্দে নিস্তব্ধ কক্ষটাকে কোনো এক রূপকথার জগৎ মনে হলো হুমায়রার কাছে, যেখানে দুঃখের কোনো চিহ্ন নেই। নিজের জ্বালা ভুলে মানুষটার হাস্যোজ্জ্বল মুখ পানে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল মেয়েটা। চোখের পলক যেন আজ পড়তে ভুলে গেছে। সৃষ্টিকর্তা বুঝি এত সুন্দর একটা মুহূর্ত লিখে রেখেছিল তার নসিবে। হুমায়রাকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে হাসি থেমে গেল কৃষাণের। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। হুমায়রাকে তখনও তাকিয়ে থাকতে দেখে চোখ মুখে গাম্ভীর্যতা এনে বলল, এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? অশ্লীল নারী। সম্বিত ফিরল মেয়েটার। কৃষাণের শেষের কথাটা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। বলল, কি বললেন? কিছু না। কথা না বলে চা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। বলে চায়ের কাপে চুমুক বসালো সে। হুমায়রাও আর কথা বাড়ালো না। সাবধানতা বজায় রেখে চা খায় মন দিল। ঠান্ডা পরিবেশ, হাতে গরম চায়ের কাপ, আর সাথে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ। এ যেন এক আকাশ কুসুম বাস্তবে ধরা দিয়েছে তার নাগালে। চা খাওয়া শেষ পর্যায়ে হুমায়রা বলে উঠল, হাবিজাবি না খেয়ে প্রতিদিন রাতে ঘরে এসে এমন একটা চায়ের আড্ডা দিল মন্দ হয় না বলুন? একজোড়া তীক্ষ্ণ চোখ নিক্ষিপ্ত হলো মেয়েটার উপর। সেই দৃষ্টিতে ঘাবড়ালো না রমণী। মুচকি হেসে বলল, আদেশ বা নিষেধাজ্ঞা নয়, প্রস্তাব করলাম আর কি। মদ খেয়ে প্রতিদিন ঘরে ফিরে তোকে মেরে তুন্দুরি বানালো মন্দ হয় না বল? ভিতরের উচ্ছ্বাসটা ধপ করে নিভে গেল হুমায়রার। মুখটা চুপসে গিয়ে ফুটো বেলুনের মতো হয়ে গেল। তার মুখের এমন পরিবর্তনেও কেন যেন হাসি পেল কৃষাণের। আজ তার কি হয়েছে কে জানে, সবকিছুতে এমন সুখ সুখ লাগছে কেন, আর এমন হাসতেই বা মন চাচ্ছে কেন? মলিন মুখে বসা থেকে উঠে পড়ল হুমায়রা। খালি কাপগুলো নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। তা দেখে কৃষাণ বলে উঠল, কি রে, কিছু বললি না যে? আপনাকে প্রস্তাব দেওয়ায় ভুল হয়েছে আমার। রুম ছেড়ে বেরিয়ে গেল হুমায়রা। সেদিকে তাকিয়ে বিছানায় গা এলিয়ে দিল কৃষাণ। বড্ড বেশি ঘুম পাচ্ছে তার। অতঃপর হুমায়রা কাপগুলো রেখে এসে শুয়ে পড়ল। মধ্যবর্তী দূরত্বটা রয়ে গেল আগের মতোই।
রাতে শীতলতা কাটিয়ে হালকা উষ্ণতার পরশ নিয়ে মেঘমালা ভেদ করে উকি দিল দিবাকর। কিছু মেঘেরা লালাভ বর্ণ ধারণ করে এক অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে নীলিমাকে। ক্ষণে ক্ষণে পাখিদের কিচিরমিচির জানান দিচ্ছে এক নতুন দিনের। ঘুমের মাঝে সহসা নিজের হাতের মধ্যে ঠান্ডা কিছু অনুভব করলো কৃষাণ। মনে হচ্ছে কেউ যেন আলাদা বাতাস দিচ্ছে তার হাতে। পরপর দুবার একই অনুভূতি হতেই চোখ খুলে তাকালো সে। হুমায়রাকে হাতের মধ্যে ফু দিতে দেখে এক লাফে শোয়া থেকে উঠে পড়ল। বলল, এই, তুই কি করছিলি? আকস্মিক ঘটনায় ভরকে গেল হুমায়রা। কিছুক্ষণ স্বামীর সন্দিহান চেহারার পানে তাকিয়ে ধাতস্থ হয়ে বলল, আরে, আপনার হাতে দোয়া পরে ফু দিচ্ছিলাম। এসব ঝাড়ফুঁক করে আমায় বশ করতে চাইছিস না তো তুই? ইয়া আল্লাহ, কি বলছেন এসব? তোকে বিশ্বাস নেই, এর জন্যই তো আজকাল তুই সামনে আসলি। বলতে গিয়ে থেমে গেল ছেলেটা। তাকে মাঝপথে থামতে দেখে হুমায়রা অনুসরণ করে বলল, আমি সামনে? তাহলে? তুই সামনে আসলে বিরক্ত হই আমি। এখন যা এখান থেকে। ঘুমিয়েও শান্তি নেই মরা। কথা ঘুরিয়ে ফেলল সে। পরপর আবারও উপর হয়ে শুয়ে পড়ল। সেদিকে কতক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল হুমায়রা। অতঃপর রুম ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘরে সকালের খাবার তৈরি করতে ব্যস্ত হুমায়রা ও ইকরা। ইকরাকে বারবার নিষেধ করার পরও কাজে হাত লাগিয়েছে সে। হুমায়রা বলেছে দুজনের খাবার তৈরি করতে তার কোনো সমস্যা হবে না। অথচ কে শোনে কার কথা? কাজের এক ফাঁকে ইকরা প্রশ্ন করে বসলো, গতকাল ছাদে কি চেয়েছিলি? চোখ বড় বড় করে তাকালো হুমায়রা। তার জানা মতে ইকরা তো ঘুমিয়েছিল। তাহলে ওসব জানলো কিভাবে? সে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? আরেকটু হলে তো পুরো এলাকাবাসী জেনে যেত। মানে? মানে আমার বখাটে ভাইয়া ওরফে তোর বখাটে স্বামী কাল যেইভাবে ডাকছিল তোকে, বাড়ির দেয়ালগুলো যে ফেটে যায়নি এই ঢের। উনি আমায় ডেকেছিলেন। তো আমি কি মিথ্যা বলছি? আমার ঘুমও তো ভাইয়ার ডাকি ভেঙেছে। ও, আমার তো মনে হচ্ছে ভাইয়া তোর প্রেমে ধীরে ধীরে পিছলে পড়ছে। কালকে রাতে তোকে না পেয়ে কেমন অন্যরকম লাগছিল ভাইয়ার চেহারাটা। কেন যেন ইকরার কথাগুলো বিশ্বাস করতে পারছে না হুমায়রা। তবে বান্ধবী তার মিথ্যে বলবে না এটা সে জানে। তার মানে কি সত্যিই মানুষটা তার খোঁজে ব্যাকুল হয়েছিল? তবে আচরণ দেখে তো পুরো উল্টো মনে হয়। তাদের কথার মাঝে ঘুম ঘুম চোখে রান্নাঘরে প্রবেশ করলো কিষান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। মাত্র ঘুমাতে নিচ্ছিল, এর মাঝে আবার ইয়াসমিন বেগম কল দিয়েছেন। শুরু করলে আর থামার নাম নেই তার। বাড়িতে আপাতত তার ফোন ছাড়া আর কোনো ফোন নেই। ইকরার আগে থেকেই ফোন নেই। মাঝে মাঝে দরকার হলে মায়ের ফোন নেয় সে। ফোন দিলে নাকি বিগড়ে যাবে, তাই ফোন দেওয়া হয়নি তাকে। আর হুমায়রা তো এ বাড়িতে আসলোই মাত্র কদিন হলো, যার দরুন তার কাছেও কোনো ফোন নেই। তাই বাধ্য হয়ে ঘুম থেকে উঠে এসেছে ছেলেটা। নে, কথা বল। ইকরার নিকট ফোন বাড়িয়ে বলল কৃষাণ। পরপর যেতে যেতে আদেশ ছুড়ল, কথা শেষ হলে মোবাইল রুমে দিয়ে আসবি। মানুষটা যাওয়ার পানে তাকিয়ে রইল হুমায়রা। এবেলা আর তখনকার মতো মুখে মলিনতা নেই। ইকরা কথাগুলো শোনার পর সেটা অজান্তেই উদা হয়ে গেছে। ইকরা মোবাইল নিয়ে মায়ের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম মিষ্টি কণ্ঠে শুধালেন, কি করছিস তোরা? রান্নাঘরে আছি হুমায়রার সাথে। ও, তা ওই নবাব পুত্র গতকাল রাতেও কি দেরি করে এসেছিলেন? না, ভাইয়া গতকাল অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। শুক্রিয়া। স্বাভাবিকভাবে ফিরেছিল না মাতাল হয়ে? স্বাভাবিকভাবেই। ভালোই। আচ্ছা, আমরা আজকে এসে পড়ছি। কেন? এমনি, একটা কাজ আছে, বাসায় ফিরতে হবে। আলভিদের মামা বাড়িতে যাব না। কি কাজ? আসলেই জানবে। ঘড়িতে তখন সকাল 9টা বেজে 30 মিনিট। ব্যস্ত পায়ে বাড়িতে ফিরেলেন মির্জাবাড়ির কর্তৃগণ। ইকরা ও হুমায়রা মনে হাজার প্রশ্ন চাপা রেখে তাদের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম হুমায়রাকে বললেন, হুমায়রা, একটু আমার রুমে এসো তো। জি, আসছি আম্মু। ইকরার দিক এক পল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে শাশুড়ির পিছন পিছন হাঁটা দিল হুমায়রা। ইয়াসমিন বেগম বোরকা খুলে হুমায়রাকে ভিতরে ডাকলেন। সন্দিহান মনে ধীর পায়ে এগিয়ে এলো হুমায়রা। বসো। তার পাশে জায়গা দেখিয়ে বললেন ইয়াসমিন বেগম। বাধ্য মেয়ের মতো বসলো হুমায়রা। এর মাঝে ত্রস্ত পায়ে রুমে হাজির হলেন নাজমিন বেগম। দুই যা একবার চোখাচোখি করলেন। পরপর নাজমিন বেগম বলা শুরু করলেন, আজকে ইকরাকে দেখতে আসবে। যেহেতু দুদিন বাদেই রোজা, তাই এখনই সব হবে। ছেলে একজন ইমাম, আমার চাচাতো ভাইয়ের ছেলে, একেবারে লাখে একজন। ইকরাকে গতকাল আমার চাচি দেখে প্রস্তাব রেখেছেন।
তোমার শ্বশুর বলছেন আগে ইকরার সম্মতি নিয়ে তাদেরকে জানাতে। এখন তুমি গিয়ে আগে ইকরার সাথে এ বিষয়ে একটু আলোচনা করে দেখো। যদি মত থাকে তাহলে আমরা কথা বলবো। আর পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ছেলে এতে অমত করবে না, উল্টো ওর পড়ালেখা আরো সাহায্য করতে পারবে। এতে ইকরারও সুবিধা হবে। মনোযোগ সহকারে সব কথা শুনল হুমায়রা। বরাবরের মতোই বিনয়ী স্বরে উত্তর করলো, আচ্ছা, আমি কথা বলে দেখছি। ইকরার কি নিজস্ব কোনো পছন্দ আছে? তোমার সাথে তো সবই বলে। তরির দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করলো হুমায়রা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাজমিন বেগম। বললেন, আচ্ছা, এখন তাহলে যাও তুমি। আর হ্যাঁ, কৃষাণকে আজকে বাসায় থাকতে বলো। বড় জায়ের কথায় শাহজানি ইয়াসমিন বেগমও বললেন, হ্যাঁ, তাকে বাসায় থাকতে হবে। আর ইকরার আগে তার কাছে যাও, না হলে এখনই ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে সে। আমার মেয়ে কখনো আমাদের মতে নিষেধাজ্ঞা জানাবে না, তা আমি জানি। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল হুমায়রা। সেও জানে ইকরা বিয়েতে অমত করবে না, তাই আগে কৃষাণের কাছে যাওয়ার জন্যই পা বাড়ালো। সকাল থেকে মুড চাঙ্গে উঠে আছে কৃষাণের। চোখে মুখে বিরক্তি নিয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছে সে। শার্টের সবগুলো বোতাম খোলা হয়, ক্ষণে ক্ষণে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে তা। গায়ে পারফিউম স্প্রে করে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। পরপর পিছু ঘুরে হুমায়রাকে দেখতেই বিরক্তি আকাশ ছুঁল ছেলেটার। এমনিতে সকাল থেকে এই মেয়েকে নিয়ে ভাবতে ভাবতে একদণ্ড ঘুমাতে পারেনি। মস্তিষ্ক জুড়ে শুধু প্রশ্নের মেলা। আজকাল এই মেয়েটার সামনে আসলে কেন দুর্বল হয়ে পড়ে সে? কেনই বা মেয়েটার চিন্তায় ইদানিং নিজের বন্ধুদের সাথে আড্ডা ফেলে বাসায় চলে আসে। আর গতকাল রাতে মেয়েটার জন্য মনের ভিতর যে ব্যাকুলতা উপলব্ধি করেছে, এরপরে তো তার মনে হচ্ছে মেয়েটা তাকে নিজের আয়ত্তেই না নিয়ে ফেলে। সেটা সে কখনোই হতে দেবে না। নিজের বিন্দাস লাইফের মধ্যে কোনো নারীর দখলদারি সে কখনোই মানবে না। এখন থেকে এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তার ভাবনার মাঝে হুমায়রা মুচকি হেসে বলল, ভার্সিটি যাচ্ছেন? না, ভণ্ডামি করতে যাচ্ছি। সর সামনে থেকে, বলে হুমায়রা পাশ কাটিয়ে চলে গেল। সাথে সাথেই পিছন ডাকলো হুমায়রা, শুনুন না, একটা কথা। চেষ্টা করা সত্ত্বেও ডাকটা উপেক্ষা করতে পারল না কৃষাণ। সে যেতে চাইলেও পা জোড়া যেন সায় দিচ্ছে না, এমন মিষ্টি ডাকটা উপেক্ষা করার। অগত্যা পিছু ফিরল, গম্ভীর স্বরে বলল, কি চাই? নিকট এগিয়ে গেল হুমায়রা। মানুষটাকে দেখে মনে হচ্ছে বড্ড রেগে আছে। কথাটা বলতে কেমন যেন ভয় লাগছে মেয়েটার, তবু সাহস নিয়ে বলল, বলছি যে আজকে কি ভার্সিটিতে বেশি ইম্পর্টেন্ট ক্লাস আছে? আজকে নাকি ইকরাকে দেখতে আসবে। কথা সম্পূর্ণ করতে পারল না হুমায়রা। তাকে থামিয়ে দিয়ে কৃষাণ ভ্রু কুঁচকে বলল, তো আমি কি করব? তাদের সামনে গিয়ে নৃত্য পরিবেশন করব? না মানে, আপনি আজকে বাসায় থেকে গেলে ভালো হতো। তোর কি মনে হচ্ছে না তুই আজকাল একটু বেশি বেড়েছিস? আমার উপর হুকুমদারি করার সাহস কোথায় পাস তুই? হুমায়রার দিক এগুতে এগুতে বলল কৃষাণ। মানুষটা সে আগের রূপ দেখে মনে ভয় হানা দিল মেয়েটার। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে উত্তর করলো, আপনি যা ভাবছেন তা নয়। আসলে ওনারা যদি এসে মেয়ের ভাইকে বাসায় না দেখে তাহলে ব্যাপারটা কেমন না? আবার হচ্ছে আপনাদের আত্মীয়। সামনে থাকা রমণীর এত শান্ত স্বরে বলা কথাগুলো যেন সহ্য হলো না কৃষাণের। শক্ত হাতে হুমায়রার দুবাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরল সে। কঠোর স্বরে বলল, আমাকে দেখলে কি তোর আর 10টা সংসারী ছেলের মতো মনে হয়, যে তুই যা বলবি আমি তাই শুনবো? জ্ঞান দিস তুই আমায়? ভাবছিসটা কি তুই? দুদিনের এই ভালো রূপ দেখিয়ে আমায় বসে এনে ফেলবি? সাধু পুরুষ বানিয়ে ফেলবি? তবে কান খুলে শুনে রাখ, কোনো নারীর জন্যই বখাটে কৃষাণ কখনো নিজের বিন্দাস লাইফ ছাড়বে না। এসব সংসার টংসারের প্যারায় আমি নেই, আমার থেকে দূরে থাকবি, বলে হুমায়রাকে ধাক্কা মেরে ধূপধাপ পায়ে রুম ত্যাগ করলো কৃষাণ। অকস্মাৎ মানুষটার এমন কঠোর আচরণের কারণ খুঁজে পেল না মেয়েটা। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল স্বামীর প্রস্থানের দিকে। সে পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখা যাক আমার মোনাজাতের জোর কত দূর। কাঠফাটা রোদ, ভ্যাপসা গরমে গা জ্বলে যাবার জোগাড়। গাছের পাতা যেন নড়তে ভুলে গেছে। খাকা রোদ্দুরে তপ্ত হয়ে আছে মাঠ ঘাট। ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে 4 বন্ধু। সবাই বিরক্ত চোখে তাকিয়ে আছে কৃষাণের দিক। ছেলেটা আসার পর থেকে এই অবধি একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। সবাই একটা হলো ক্লাস করেছে, অথচ সে যাবে বলেও ক্লাসে যায়নি। কেন এমন করছে, কি হয়েছে সেটাও বলছে না। কি রে, আর কত ফুকবি?
আজকে আর কোথাও যাবি না? দুপুরে খাবার কখন খাবি? অতিষ্ঠ চিত্তে বলে উঠল রবি। তার কথায় বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না কৃষাণের মাঝে। উল্টো কিছুক্ষণ চুপ থেকে একটা অদ্ভুত প্রশ্ন করলো। কষ্ট দিলাম অন্যকে, বুক কেন জ্বলছে আমার? এতগুলো সিগারেট খেয়েও বুক জ্বালা কমছে না কেন? কি খেলে ভিতরে জ্বালা কমবে? চোখ ছোট ছোট হয়ে গেল সকলের। চার জোড়া প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ হলো তার উপর। সাইফুল কণ্ঠে সন্দেহ নিয়ে জানতে চাইল, কাকে কষ্ট দিয়েছিস? তোর নানিকে। কৃষাণের এমন তেড়া কথার পৃষ্ঠে কিছু বলার সুযোগ পেল কেউ? এর আগেই ছেলেটা উঠে দাঁড়ালো, কোনরূপ কথা ছাড়াই হাঁটা ধরলো। সকলে চেঁচিয়ে বলল, এই কোথায় যাচ্ছিস? জানি না, যেখানে মন যেতে চায় সেখানেই যাব, শান্তি লাগছে না। বোকা বনে গেল তিন বন্ধু। এতক্ষণ ধরে জায়গা থেকে নড়ানো যাচ্ছিল না, আর এখন কিনা নিজে নিজেই চলে যাচ্ছে, তাও তাদেরকে রেখেই। আজকাল কেমন যেন অন্যরকম লাগছে ছেলেটাকে। মিররের সামনে নীল রঙের একটা থ্রি পিসের সাথে হিজাব পরে বসে আছে ইকরা। পিছনে দাঁড়িয়ে হিজাবের ঠিকঠাক মতো সেফটি পিন লাগিয়ে দিচ্ছে হুমায়রা। মুখে কোনো প্রসাধনী স্থান নেই, তবুও চেহারার বাঁকে বাঁকে উপচে পড়ছে এক অন্যরকম মায়া। সেই মায়াময় বদনখানায় দেখা মিলছে খানিক লজ্জার আভা। কেমন যেন ভিতরটা অস্বাভাবিক লাগছে ইকরার। বিয়ের কথা শোনার পর থেকেই মন গহীনে আশ্রে পড়ছে বিভিন্ন মিশ্র অনুভূতি। তবে বিয়েতে কোনো অমত নেই তার, উল্টো পাত্রকে তার আগে থেকেই পছন্দ বললেই চলে। ছোটবেলা থেকে নানু বাড়িতে গেলে লোকটাকে মাঝে মাঝে দেখতে পেত সে। কখনো কোনো মেয়ের দিক চোখ তুলেও তাকাতো না। বুঝ হওয়ার পর আর দেখা হয়নি অবশ্য। অনেকদিন পর গতকাল আসার সময় হঠাৎ রাস্তায় দেখেছিল। তখনও মাটির দিক চেয়ে হাঁটছিল লোকটা। ইকরার বাবার সাথে কথা বলার মাঝেই একবার চোখ পড়েছিল মানুষটার উপর। এরপর আর ফিরে তাকায়নি সে। কেননা তার মনে লোকটার প্রতি ভালো লাগা কাজ করলো, সেটা নিতান্তই একজন ভালো পুরুষ হিসেবে। অন্য কোনো অনুভূতি ছিল না। কিন্তু এখন যে ওই মানুষটাই তার স্বামী হতে চলেছে, ভাবলেই বুক কাঁপছে। মাশাআল্লাহ, একদম হুড়পড়ি লাগছে আমার সখীকে। তোর ভালো পুরুষ দেখলে তো এবার চোখ নামাতে পারবেন না। ধুর, এসব বলিস না সখী, আমার লজ্জা লাগছে। ইকরার কথায় খিলখিল করে হেসে উঠল হুমায়রা। তখন ছেলের সম্পর্কে তথ্য দেওয়ার সময় ইকরা বলেছিল সে চিনে লোকটাকে, অনেক ভালো। একথা শোনার পর থেকে হুমায়রা শুধু কথায় কথায় তোর ভালো পুরুষ বলে জ্বালাচ্ছে তাকে। বান্ধবীর লজ্জা মাখা মুখখানা দেখে মুচকি হাসল হুমায়রা। বলল, আচ্ছা, ওনারা মিনিট খানেকের মধ্যেই এসে পড়বেন। এর আগে আমি রান্নাঘরে চলে যাই। ভাইয়া কি আজকেও ভার্সিটি চলে গেছে? চলন্ত পদযুগল থেমে গেল হুমায়রার। মনে পড়ে গেল সকালের কথা। এতক্ষণ ব্যস্ততার মাঝে ওসব মনেই রাখেনি সে। পিছু ফিরে বলল, হো, ইনশাল্লাহ এসে পড়বে উনি, চিন্তা করিস না। একে উত্তর সকালে শাশুড়ি মাকেও দিয়েছিল হুমায়রা। কোন এক অজানা কারণে তার মন বলছে কৃষাণ আসবে। এত কিছুর পরেও কেন এই আশা বেঁচে আছে তার মনে, জানা নেই। শুধু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে যাচ্ছে যেন মানুষটা আসে। সময় ফুরালেও তার মন পরিবর্তন হচ্ছে না। হয়তো সৃষ্টিকর্তা তার ডাক কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।